ছাড়ুন, কেউ এসে পড়বে। দরজাটা ডাকিয়ে আমার কাছে আয়। কেন প্রজ্জ্বল ভাইয়া? চুমু খাবো তোকে, তাড়াতাড়ি এদিকে আয়। ভরকে গেল রিদিতা। কফির মগটা কোনো রকম বেড সাইড টেবিলের উপর রেখে এক প্রকার দৌড় লাগালেও সে ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য। এ ঘরে এই মুহূর্তে থাকা মানেই বিপদ, কিন্তু কাজের কাজ কিছুই হলো না। প্রজ্জ্বল আতশোয়া থেকে উঠে দৌড়ে দরজার কাছে গেল রিদিতার আগে। রিদিতার বিস্ময় মিশ্রিত দৃষ্টিতে এক পলক তাকিয়ে ভিতর থেকে দরজা আটকে দিল সে। ভয় পেয়ে গেল রিদিতা। চোখের পলক স্থির হয়ে গেল। হৃদস্পন্দন মিস হয়ে গেল কয়েকটা। শুকনো ঢোক গিলে কয়েক পা পিছিয়ে বারান্দার দরজার দেয়াল ঘেঁষে দাঁড়ালো রিদিতা। সত্যিই কি প্রজ্জ্বল চুমু খাবে নাকি? প্রজ্জ্বল দ্রুত গতিতে রিদিতার দিকে এগোতে লাগলো। রিদিতা তো দেয়াল ভেদ করে বেরিয়ে যেতে পারলেই বাঁচে। নিঃশ্বাস আটকে দম মেরে দাঁড়িয়ে আছে সে। মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। শরীর ক্রমাগত কাঁপছে। মস্তিষ্ক শূন্য শূন্য লাগছে। দম বন্ধ হয়ে আসছে। এই বুঝি টপপাস করে উপরে চলে যাবে সে। প্রজ্জ্বল ভাই। অস্ফুট স্বরে কিছু একটা বলতে নেওয়ার আগে রিদিতার অধরে আঙ্গুল চেপে আটকে দিল প্রজ্জ্বল। চুপসে গেল রিদিতা। হাত পা কাঁপতে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। কাঁপুনিটা আরো বেড়ে গেল কয়েক গুণ যখন প্রজ্জ্বল এক হাতে রিদিতার দুহাত আঁকড়ে উপর করে দেয়ালে চেপে ধরল। এবার হৃদস্পন্দন থেমে যাবার জোগাড় হয়েছে রিদিতার। চোখ খিচে বন্ধ করে রেখেও দম আটকে আসছে তার। লুটিয়ে পড়তে চাচ্ছে সমস্ত শরীর। ঘোলা ঘোলা লাগছে মস্তিষ্ক। পালাচ্ছিলি কোথায় শুনি? বড্ড অবাধ্য হয়ে যাচ্ছিস হৃদি। খুব সাহস হয়ে গেছে তাই না? আমার অনুমতি না নিয়ে ঘর থেকে বেরিয়ে যাচ্ছিলি। এত সাহস কই থেকে আসে তোর? রিদিতা অনিচ্ছুক আঁখি পল্লব মিটমিট করে খুলে তাকালো প্রজ্জ্বলের দিকে। চোখে চোখ পড়তেই থমকে গেল রিদিতা। প্রজ্জ্বলের চোখে মুখে স্পষ্ট রাগের ধাঁচ। হঠাৎই খেই হারিয়ে ফেলল রিদিতা। কিছু বলতে নিয়েও আটকে গেল গলাতে। দলা পাকিয়ে গেল সব কথা। প্রজ্জ্বল অধরে আঙ্গুল ছুঁয়ে দিয়ে সেই হাত রাখল রিদির কোমরে। শক্ত হাতের স্পর্শে কেঁপে উঠল রিদিতা। হাতের স্পর্শ ধীরে ধীরে কঠিন হতে লাগলো। রাগান্বিত স্বরে প্রজ্জ্বল বলল, কালা হয়ে গেছিস? কথা কানে যায় না? কাছে ডাকলাম এলি না কেন? কম্পিত কণ্ঠে বলল রিদিতা। ছাড়ুন, কেউ এসে পড়বে। তোর মতো গাধি পৃথিবী শুদ্ধ একটাও দেখিনি। চোখের সামনে দরজা লাগিয়ে দিলাম, দেখতে পাসনি? কানের সাথে চোখটাও খেয়ে বসে আছিস তাই না? আর ভুলে যাচ্ছিস কেন? তোর উপর সব রকমের অধিকার আছে আমার। বাসায় যাবো আমি। থাপড়িয়ে গাল লাল করে দেব। বেয়াদব মেয়ে, আমাকে টেনশনে ফেলে খুব শান্তি পাস তাই না? কাল রাতে ফোন ধরছিলি না কেন শুনি? মাঝরাতে বাসার কাউকে ফোনও দিতে পারছিলাম না। রাতেই বেরিয়ে পড়েছি রাজশাহী থেকে। মেরে তোর হাড়গোড় আজ সবগুলো গুঁড়ো করে দেব আমি। আম্মুকে দিয়ে ডেকে এনেছি তোকে ছেড়ে দেওয়ার জন্য। এত সহজে ছাড়া পাবি নাকি? বল, ফোন ধরছিলি না কেন? লোকটা রাজশাহী থেকে ঢাকা এতটা রাস্তা ড্রাইভিং করে এসেছে। অনুতপ্ত হলো রিদিতা। ছলো ছলো চোখে প্রজ্জ্বলের দিকে তাকালো, কিন্তু পর মুহূর্তেই মস্তিষ্কে ঠেকলো প্রজ্জ্বলের বলা শেষ কথাটা। ফুপিকে দিয়ে ডেকে পাঠিয়েছে মানে? তার মানে সবকিছু প্রজ্জ্বল ভাই ইচ্ছাকৃতভাবে? আজ সকালে। রিদিতা, তুই একটু তাড়াতাড়ি চলে আয় তো মা, খুব দরকার। কেন ফুপি, কি হয়েছে? সব ঠিকঠাক আছে তো? পরে বলছি, তুই একটু তাড়াতাড়ি আয়। বাড়িতে কাউকে জানানোর প্রয়োজন নেই এখন, আমি পরে বলে দিবনি। একটু জলদি আয়। রিদিতা আর অপেক্ষা করেনি। যে পোশাকে রাতে ঘুমিয়েছিল সে পোশাকেই চলে এসেছে সে। ফুপুর বাসায় পৌঁছে অবাক হলো রিদিতা। তার ফুপু নিশ্চিন্তে টেবিলে খাবার সাজাচ্ছেন। দ্রুত পায়ে ফুপুর পাশে এসে দাঁড়ালো সে। চিন্তিত গলায় বলল, ফুপি, ঠিক আছো তুমি? কি হয়েছে বলো তো? কেন, তোকে কি ডাকতে পারি না আমি? রিদিতা নিচের হাতঘড়ির দিকে তাকালো। সবে সকাল 8টা বাজে। কিন্তু এত সকাল সকাল? তুমি তো বললে খুব দরকারি। রিদিতা, তোকে কি আমি ডাকতে পারি না? তোর ফুপুর কি এতটুকু অধিকার নেই?
কথায় কথায় ইমোশনাল ব্ল্যাকমেল করলেন হৃদিতার বড় ফুপু সুফিয়া আনাম। এছাড়া তো উপায় নেই, কাল থেকে তার একমাত্র ছেলে পাগলামি শুরু করে দিয়েছে। হৃদিতা করে একাকার অবস্থা। হৃদিতা ওর ফুপুর কথার ভিত্তিতে কি বলবে খুঁজে পেল না, তাই চুপচাপ দাঁড়িয়ে থাকলো। প্রজ্জ্বলকে কফিটা দিয়াই তো রিদিতা। চমকে উঠল হৃদিতা। কবে ফিরলেন উনি? সন্দিহান দৃষ্টিতে প্রশ্ন করল হৃদিতা। প্রজ্জ্বল ভাই কবে আসলেন? উনি তো পরশুই গেলেন রাজশাহী। এই তো একটু আগে আসলো। তুই গিয়ে একটু কফিটা দিয়াই, হাতে অনেক কাজ আমার। প্রজ্জ্বলের মাথাটাও ধরেছে নাকি, একটু তাড়াতাড়ি যা। হৃদিতা দ্বিমত করার আগেই ওর হাতে কফির মগ ধরিয়ে দিলেন সুফিয়া। অগত্যাই কফি নিয়ে যেতে হলো প্রজ্জ্বলের কাছে। ফোন ধরছিলি না কেন বল? প্রজ্জ্বলের ধমকে ভাবনা থেকে বেরিয়ে এলো হৃদিতা। সব কাজিনদের মধ্যে প্রজ্জ্বলকেই সব থেকে বেশি ভয় পায় সে। হৃদিতার একমাত্র ফুপির ছোট ছেলে প্রজ্জ্বল। তোকে ঠাটিয়ে চর না বসালে তুই বলবি না, তাই না? ঘুমিয়ে পড়েছিলাম। তুই সত্যি কথা বলবি নাকি আমি তোকে চুমু খাবো? বল। হৃদিতার চোখ বেরিয়ে আসার উপক্রম। প্রজ্জ্বল ইদানিং এমন অদ্ভুত আচরণ করে, কথায় কথায় লজ্জায় রাঙিয়ে দেয়। প্রজ্জ্বলের কথার প্রেক্ষিতে কোনো উত্তরের দিশা খুঁজে পেল না হৃদিতা। স্ট্যাচুর মতো থম মেরে দাঁড়িয়ে থাকলো সে। বলবি না তাই তো, ঠিক আছে। কথাটা বলেই আস্তে ধীরে হৃদিতার অধরের দিকে এগিয়ে আসতে লাগলো প্রজ্জ্বল। ধক করে উঠল হৃদিতার বুক, হাত পা অস্বর হয়ে আসতে লাগলো। আবারও একটা শুকনো ঢোক গিলল সে। প্রজ্জ্বল কাছে আসতেই এমন হয় ওর, হৃদস্পন্দন বেড়ে যায়, কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, নিঃশ্বাস আটকে আসে বারংবার। এই মুহূর্তে শরীর ছেড়ে দিতে ইচ্ছে করছে হৃদিতার। দু পায়ের আঙ্গুল দিয়ে মেঝে আটকে ধরেও সে ব্যালেন্স রাখতে পারছে না যেন। অতিরিক্ত ভয়ে কম্পিত ঠোঁট যুগল নাড়িয়ে অস্ফুট কণ্ঠে বলল, দূরে সরুন প্লিজ, আমায় যেতে দিন। প্রজ্জ্বলের মধ্যে কোনো ভাবাবেগ হলো না। সে ক্রমাগত এগিয়ে যেতে লাগলো হৃদিতার কম্পমান ঠোঁট বরাবর। দুজনের অধরের দূরত্ব ছুঁই ছুঁই প্রায়। হঠাৎই ফুপিয়ে কেঁদে উঠল হৃদিতা। কান্নার ধ্বনি কান পর্যন্ত যেতেই নেশাতুর প্রজ্জ্বল থমকে গেল। চোখ তুলে দেখল হৃদিতা কাঁদছে। হঠাৎই দিশেহারা হয়ে উঠল প্রজ্জ্বল। হৃদিতা খুব শক্ত একটা মেয়ে, সে তো এত সহজে কাঁদে না। কি হলো হঠাৎ? ভয় পেয়েছে? মুহূর্তেই হাতের বাঁধন আলগা করে দিল প্রজ্জ্বল। হৃদিতার দুই গালে হাত রেখে দুর্বোধ্য কণ্ঠে বলল, হৃদি রানী কি হয়েছে? কাঁদছো কেন তুমি? আরে আমি তো মজা করছিলাম। এই হৃদি রানী, বলো না কি হয়েছে? ভয় পেয়েছো? প্রজ্জ্বলের গাল আঁকড়ে ধরা দুহাতের উপর হাত রাখল হৃদিতা। প্রিয় মানুষের আহ্লাদি কথায় অভিযোগ আকাশ ছুঁয়ে গেল। কান্নার বেগ বেড়ে গেল। এবার সে হাউমাউ করে কাঁদতে লাগলো। প্রজ্জ্বল পড়েছে অকুল সাগরে। মেয়েটাকে বেশি ভয় দেখিয়ে ফেলেছে মনে হয়। এই হৃদি রানী, সরি, আর কখনো এভাবে ভরকাবো না। সরি, প্লিজ কাঁদে না। কান্নারত হৃদিতা অনুতপ্ত হলো বেশ। অকারণেই নিজেকে দোষারোপ করছে প্রজ্জ্বল। কান্নার বেগের কারণে আসল ঘটনাও বলতে পারছে না সে। কাল 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 কি হয়েছে হৃদরানী? কেউ কিছু বলেছে? মামুনি বকা দিয়েছে? কাল কলেজ থেকে ফেরার সময় রাস্তায় রাহান আমার ওন্না। মুহূর্তেই অপ্রতিরোধ্য রাগ জুড়ে বসল প্রজ্জ্বলের মাথায়। দোগাল থেকে হাত নামিয়ে হাতের বাঁধন শক্ত করল সে। অতিরিক্ত রাগে কিছুক্ষণে ফর্সা মুখটা লাল বরণ ধারণ করল। দুকদম পিছিয়ে কর্নার টেবিলে রাখা ফুলের ভাসটা আছাড় দিয়ে বেরিয়ে গেল সে ঘর থেকে। কাঁচ ভাঙার শব্দ নিমিয়ে যেতেই চোখ খুলল হৃদিতা। চোখের সামনে প্রজ্জ্বলকে দেখতে না পেয়ে সেও ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য উদ্ভট হতেই পায়ে গেঁথে বসলো ভাঙা কাচের টুকরো। অস্ফুট আওয়াজ করে নিজেকে সামলে নিল সে। খুঁড়িয়ে খুঁড়িয়ে দরজা পর্যন্ত এগিয়ে এলো। এই মুহূর্তে প্রজ্জ্বলকে আটকানোটা বেশিই জরুরি, কিন্তু দরজার কাছে পৌঁছানোর আগে ততক্ষণে বেরিয়ে গেছে প্রজ্জ্বল। পায়ের ব্যথাটা ক্রমশ বাড়তেই দরজার কাছেই বসে পড়ল হৃদিতা। কোনো রকম গুঙিয়ে বলে উঠল সে, ফুপি ফুপি। রিদিতা, কি হয়েছে মা? ডাকছিস কেন?
কথা শেষ করতে পারলেন না সুফিয়া। হৃদিতার দিকে তাকিয়েই আটকে উঠলেন তিনি, তবদা মেরে গেলেন একদম। হৃদিতার রক্তে রঞ্জিত পা আর মেঝে গড়িয়ে যাওয়া রক্ত দেখে গলা শুকিয়ে এলেও সুফিয়া আনামের। কম্পমান দৃষ্টিতে কিছুক্ষণ ওভাবেই দাঁড়িয়ে থাকলেন তিনি। ব্যাপারটা বুঝতে পেরেই মেঝেতে বসে পড়লেন। হৃদিতার পায়ে হাত রেখে আতঙ্কিত হয়ে বললেন, কি হয়েছে দিদি? পা কিভাবে কাটলো? হৃদিতা কান্নার বেগে কিছুই বলতে পারছে না, এক নাগাড়ে ফুপিয়ে যাচ্ছে সে। হৃদিতার কি হয়েছে আম্মু? হন্ততন্ত হয়ে জিজ্ঞেস করতে করতে ছুটে এলো প্রজ্জ্বলের বড় বোন নিপা। চট্টগ্রাম ইউনিভার্সিটিতে অনার্স কমপ্লিট করছে সে। প্রজ্জ্বল নিপা পিটপিটে, তাই পড়াশোনাটা একই সাথে। কালকেই সে হোস্টেল থেকে ফিরেছে। জানি না, এসে দেখি এমন বিধ্বস্ত অবস্থা। তুই ডাক্তারকে ফোন কর শীঘ্রই। নিপা ছুটে গেল ফোন করতে। এদিকে হৃদিতার রক্ত বন্ধ হবার নাম নেই। শরীর নেতিয়ে আসছে অতিরিক্ত রক্তক্ষরণে। নিভু নিভু চোখে অস্পষ্ট স্বরে কিছু একটা বলতে চাইছে সে। সুফিয়া আনাম চেষ্টা করেও কিছু বুঝে উঠতে পারলেন না। কাজবিদ্ধ পায়ে হাত লাগানোর সাহসও হচ্ছে না। কিছু দিয়ে বেঁধে রক্ত পড়া বন্ধ করবে তারও উপায় নেই। আরও কিছুটা অস্থির হয়ে পড়লেন তিনি। হৃদিতার এমতো অবস্থা দেখে নিপার উদ্দেশ্যে চেঁচিয়ে বলে উঠল, একটু তাড়াতাড়ি কর নিপা, রক্ত যে বন্ধ হচ্ছে না। ফোন তো দিয়েছি মা, ডাক্তার আঙ্কেল ফোন তুলছেন না। গভীর চিন্তায় পড়ে গেলেন সুফিয়া আনাম। হৃদিতার অবস্থাও ভালো না। কি করবেন এখন তিনি? সকাল সকাল প্রজ্জ্বলের বাবাও অফিসের কাজে বেরিয়ে গেছেন, কিন্তু প্রজ্জ্বল কোথায়? হৃদিতার এমন অবস্থা, অথচ প্রজ্জ্বল নেই। প্রজ্জ্বলের কথা মাথায় আসতেই তিনি প্রজ্জ্বলকে ডাকতে লাগলেন। প্রজ্জ্বল, এই প্রজ্জ্বল। ফুপি, ওনাকে আটকাও, কিছু একটা অঘটন ঘটে যাবে ফুপি। অস্পষ্ট স্বরে কথাটা এতক্ষণ পর উচ্চারণ করল হৃদিতা। ততক্ষণে বেরিয়ে গেছে প্রজ্জ্বল। হৃদিতার আধো কণ্ঠের কথা শুনে মুহূর্তেই সবকিছু বুঝে গেলেন সুফিয়া আনাম। প্রজ্জ্বল সহজে রেগে যায় না। নিশ্চিত হৃদিতা রিলেটেড কিছু একটা হয়েছে। ছেলেটা আজ আবার কি অঘটন ঘটাবে কে জানে। রাস্তার ছেলেগুলোর সাথে ঝামেলা না বাঁধালে হতো না? দেশে কি আইন কানুন নেই? পুলিশকে খবর দিলেই তো হয়ে যেত। নিজে গিয়ে ওদের সাথে মারামারি করার খুব কি দরকার ছিল? ড্রয়িং রুমের সোফায় বসে ছাঁচালো কণ্ঠে প্রজ্জ্বলকে শাসন করছেন আতিক সাহেব। বাবা, ওরা রিদির সাথে খারাপ ব্যবহার করছে। তো কি হয়েছে? তোমার কি মনে হয় হৃদিতাকে শুধু তারা উত্তক্ত করেছে? দেশে আইন কানুন জলাঞ্জলি যায়নি প্রজ্জ্বল। নিজের হাতে আইন তুলে নেওয়া মোটেও শোভনীয় নয়। আজ তুমি ওদের মেরে ধরে থামিয়ে রাখলে, কদিন পর ওরা যে হৃদিতার কোনো ক্ষতি করতে উদ্যত হবে না সেই বিষয়ে কি নিশ্চিত তুমি? সুফিয়া, তোমার ছেলেকে বলে দাও সে যেন আর দাদাগিরি করতে না যায়। আমি পুলিশে ইনফর্ম করে দিয়েছি, বাকিটা ওরা দেখে নেবে। তুই কি মেয়েটাকে শান্তিতে থাকতে দিবি না প্রজ্জ্বল? এবার তেতে উঠলেন সুফিয়া বেগম। কড়া কণ্ঠে প্রজ্জ্বলকে আরো কিছু বলতে নেওয়ার আগেই প্রজ্জ্বল বলল, তোমার ভাস্তির শাস্তিটা চোখে পড়ে, আর আমার অশান্তিটা তোমার চোখে লাগে না? তোর এই অতিরিক্ত রকমের বাড়াবাড়ির কারণে মেয়েটার সাথে সকালে এত বড় একটা অঘটন ঘটে গেল। ডাক্তার তো বলেছে তেমন কোনো ফ্র্যাকচার হয়নি মা, শরীর থেকে একটু বেশি রক্ত পড়েছে, এই যা। ও বেঁচে আছে, এটাই আমার কাছে অনেক। চমকে উঠলেন সুফিয়া সহ ড্রয়িং রুমে বসে থাকা আতিক সাহেব ও নিপা। এ কেমন অশোভনীয় কথাবার্তা! মেয়েটা বেঁচে আছে তাতেই সই। এত বড় একটা ঘটনা! মেয়েটার বেহাল দশা কিছুই না ওর কাছে। নিপা ছোট ছোট চোখ করে প্রজ্জ্বলের দিকে তাকালো। এবার এই ছেলেকে কিছু না বললেই নয়। ছোট ভাইকে বিরক্ত চোখে তাকিয়ে কটাক্ষ করে বলল, ভাই, তোর কি মাথায় সমস্যা? মেয়েটার এতগুলো রক্তক্ষরণ হলো আর তুই বলছিস ও বেঁচে আছে তাতেই সই? তো কি বলবো, কান্নাকাটি করে ভাসিয়ে দেওয়ার মতো তো কিছুই হয়নি, বাস্তবতাই বললাম, বুঝলি? হ্যাঁ, আমি ওকে রেখে দেই আর তুই ওকে জ্বালিয়ে মার। কালকেই ভাইয়াকে আসতে বলবো এ বাসায়। কোন কুক্ষণে যে আমার ভাস্তিটাকে তোর মতো একটা বাদরের গলায় ঝুলিয়ে দিলাম। মেয়েটার কপালে কষ্ট ছাড়া কিছুই দেখছি না।
তোর কথাতে রাজি হওয়াটাই ভুল হয়েছে আমার। মা, তোমার যখন এতই কষ্ট হচ্ছে, কষ্টে কষ্টে জ্ঞান হারাতে ইচ্ছে করছে, তখন একটু তোমার ভাইয়ের সাথে কথা বললেই পারো। তাকে একটু রাজি করিয়ে তোমার ভাস্তিকে এনে দিতেই পারো আমার কাছে, তাহলেই হয়ে যাচ্ছে। প্রমিস করছি তখন আর জ্বালাবো না হৃদিতাকে। বাবা, তুমিও তো একটু তোমার শালাবাবুকে বোঝাতে পারো, তাই না? কথাগুলো বলে তড়িঘড়ি ড্রয়িং রুম ছাড়ল প্রজ্জ্বল। ওখানে থাকা মানেই প্রশ্নে প্রশ্নে জর্জরিত হওয়া, তাই ও আর ওখানে থাকলো না। হাঁটা দিল রিদিতা যে রুমে আছে সেদিকে। এদিকে ছেলের এমন লাগামহীন কথায় লজ্জা পেলেন আতিক সাহেব। কি এক যাচ্ছে তাই অবস্থা, কবে যেন ছেলের জন্য পাবনায় সিট বুক করতে হচ্ছে। কি করছে আমার হৃদি রানী? দরজা হালকা ভিড়িয়ে দিয়ে ঘরে ঢুকলো প্রজ্জ্বল। হৃদিতা শুয়েছিল। প্রজ্জ্বলকে দেখে ধীরে ধীরে আধশোয়া হলো সে, কিন্তু মুখটা গোমরাহ করে রাখলো। ঘুম হলো তোর? হুম পায়ে ব্যথা করছে এখনো? হুম রাগ করেছিস? চুপ থাকলো হৃদিতা, কারণ ও সত্যি সত্যি রাগ করেছে। প্রজ্জ্বলের এমন বেদম সাহসিকতার মাঝে মাঝে চিন্তায় ফেলে দেয় ওকে। কেন যে বলতে গেল রাইহানদের কথা, আবার না বলেও উপায় ছিল না। এ ছেলে যে কোনো উপায়ে নিশ্চিত জেনে নিত, কিন্তু এভাবে চললে যদি কোনো অঘটন ঘটে যায়। মুখে না প্রকাশ করলেও প্রজ্জ্বলকে ভীষণ রকমের ভালোবাসে হৃদিতা। মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে থাকলো ও। এই মুহূর্তে ভীষণ রকমের রাগ হচ্ছে ওর প্রজ্জ্বলের উপর। ছেলেটা ইদানিং বড্ড অবাধ্য হয়ে যাচ্ছে। হৃদিতার মুখ ঘুরিয়ে নেওয়া দেখে হাসলো প্রজ্জ্বল। মেয়েটা কথায় কথায় অভিমান করে বসে। দাঁড়িয়ে থাকা থেকে বসে পড়ল প্রজ্জ্বল। হৃদিতার পাশে বসে ওর দুদিকে দুহাত দিয়ে আটকে দিল। হৃদিতা ভড়কে গেল। হঠাৎ প্রজ্জ্বল সামনে আসায় ভয় পেয়ে গেছে। সরে যাওয়ার আর কোনো পথ খুঁজে পেল না সে। কি হয়েছে? অভিমান করেছিস? তোর জন্য আমি হিরোগিরি করে এলাম আর তুই অভিমান করছিস? দিস ইজ নট ফেয়ার। হৃদিতার হঠাৎ রাগ উঠে গেল। ঝাঝালো কণ্ঠে বলল, চুপ করুন আপনি। কে বলেছিল আপনাকে হিরোগিরি করতে? আমি বলেছিলাম যেতে? যদি কিছু একটা হয়ে যেত তখন তখন কি করতাম আমি? বাসায় যাব আমি এই মুহূর্তে। এখনই দিয়ে আসুন আমায়। দেখতে ইচ্ছে করছে না আপনাকে। অসহ্য, একদম অসহ্য লাগছে সব কিছু। ইস, এত চিল্লাচিল্লি করছিস কেন? কান ফাটিয়ে ফেলবি নাকি? শ্বশুর বাড়ি এসেছিস, কটা দিন এখানেই থাক। হৃদিতা এত কিছু বলল আর প্রজ্জ্বলের সেটা চিল্লাচিল্লি মনে হচ্ছে। কোনো কথার গুরুত্ব নেই প্রজ্জ্বলের কাছে। মজা করছে প্রজ্জ্বল। অভিমানের বেড়াজালে আরো বহির্ভূত হলো হৃদিতা। গলায় সবগুলো দলা পাকিয়ে কান্নার রেশ নিল। চোখজোড়া বন্ধ করতেই গড়িয়ে পড়ল দুফোঁটা অভিমান। প্রজ্জ্বল থমকালো। হৃদিতার কান্নাটা ও একদমই সহ্য করতে পারে না। হৃদস্পন্দন অস্বাভাবিক হয়ে যায়। সবকিছু ভেঙে গুড়িয়ে ফেলতে ইচ্ছে করে। হৃদিতার দুগালে তর্জনী দিয়ে কান্না মুছিয়ে বুকে আলতো করে জড়িয়ে ধরল প্রজ্জ্বল। মেয়েটা মাঝে মাঝে এমন অভিমান করে বসে। হৃদিতার কান্না থামছে না। নিঃশব্দে কেঁদে যাচ্ছে ও। প্রজ্জ্বল হৃদিতার মাথাটা দুহাতে ধরে সামনে আনলো। কপালে আলতো করে অধর ছুঁয়ে বলল, কাঁদিস না প্লিজ। তোর কান্নাটাই সব থেকে বড় শত্রু আমার। ওর আগমনে নিজেকে সংযত করতে পারি না আমি। প্লিজ চুপ কর হৃদি। কান্না থেমে গেল হৃদিতার। ওর অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে তৃপ্ত হলো প্রজ্জ্বল। মেয়েটা ওকে হারানোর ভয়ে কতটা আড়ষ্ট, কিন্তু হৃদি তো জানে না প্রত্যেকটা মুহূর্তে ওকে হারিয়ে ফেলার ভয়ে এভাবেই আড়ষ্ট হয়ে থাকে প্রজ্জ্বল। শুধু হৃদিতার মতো এত কান্নাকাটি করে ভাসিয়ে দিতে পারে না সে। আচ্ছা শোন হৃদি, তোর জন্য আমি ফাইট করে এলাম, হিরোগিরি দেখালাম, এই জন্য কি আমার কিছু প্রাপ্য নয়? বাঁকা হেসে হৃদিতাকে গমগমে কণ্ঠে বলল প্রজ্জ্বল। হৃদিতা কিছু বুঝল না। ডান হাতের পিঠে চোখের পানিটুকু মুছে ভ্যাবলাকান্তের মতো তাকিয়ে থাকলো প্রজ্জ্বলের দিকে। কি প্রাপ্যের কথা বলছে সে? এভাবে তাকাস না তো, হৃদস্পন্দন আটকে যায় আমার। মেরে ফেলার ধান্দা, তাই না? আমি মরে গেলে তো অন্য ছেলের গলায় ঝুলে পড়বি। বুঝি বুঝি তোর সব বুদ্ধি ধরে ফেলেছি আমি। হুদাই কথাবার্তা বলবেন না প্রজ্জ্বল ভাই। কি প্রাপ্যের কথা বললেন তখন? বোকা বোকা কণ্ঠে কথাগুলো বলল হৃদিতা। তোকে নিয়ে হয়েছে আরেক জ্বালা, কিছুই বুঝিস না, নাকি বুঝেও বোঝার চেষ্টা করিস না।
ফটাফট চুমুতে একটা। তোর জন্য এত কিছু করলাম, তার বিনিময়ে কিছু তো চাই, তাই না? চমকে উঠল রিদিতা। শুকনো একটা ঢোক গিলে মাথাটা পিছিয়ে একটু সরে বসল সে। কি অসভ্যের মতো কথা বলছে প্রজ্জ্বল। আজকে সকালেও ঠিক একই কথা বলছে। রিদিতার আগে তো এমন বলতো না প্রজ্জ্বল। রিদিতার ভয়কে আরো বাড়াতে বাঁকা হাসল প্রজ্জ্বল। ওর দুগাল আলতো করে চেপে ধরে মুখ এগিয়ে নিয়ে গেল রিদিতার দিকে। চোখে হাজারো আতঙ্ক নিয়ে নয়ন যুগল খিচে বন্ধ করে নিয়েছে রিদিতা, কিন্তু প্রজ্জ্বলের যাই আসে না সেদিকে। সে ক্রমাগত এগিয়ে নিচ্ছে মুখ। রিদিতার ভয়কে পূর্ণতা দিয়ে ওর গালে সজোরে কামড় বসালো প্রজ্জ্বল। আপনার মতো অসভ্য লোক আমি জীবনও দেখিনি প্রজ্জ্বল ভাই। গালে হাত ঘষে কটাক্ষ করে প্রজ্জ্বলকে কথাটা বলল রিদিতা। চোখে মুখে রাগান্বিত ভাব স্পষ্ট ফুটে উঠেছে। রিদিতার দিকে এক পলক তাকিয়ে কিছুটা সরে বসলো প্রজ্জ্বল। তারপরেই হো হো করে হেসে দিল। অবাক হলো রিদিতা। এক ঝাঁক বিরক্তি নিয়ে কয়েক মুহূর্ত তাকিয়ে থাকলো প্রজ্জ্বলের দিকে। এত হাসার কি হচ্ছে বুঝতে পারছে না সে। হঠাৎ হাসি থামিয়ে দিল প্রজ্জ্বল। দুহাত বুকে গুজে তীক্ষ্ণ দৃষ্টি ফেলল রিদিতার উপর। গম্ভীর কণ্ঠে বলল, তুই যে তোর বরকে কথার পিঠে 2-4 বার ভাই ডাকিস, সেটা অসভ্যতামও নয়। তোর ভাগ্য ভালো কামড়টা গালে বসিয়েছি। আপনার সাথে ধর্ম মোতাবেক এখনো বিয়ে হয়নি উজ্জ্বল ভাই। তুই আবার ভাই ডাকছিস? তো কি ডাকবো? সারা বাড়ি ঘুরঘুর করে বর্বর ডেকে বেড়াবো? তাই করবি। আপনি পাগল হয়ে গেছেন প্রজ্জ্বল ভাই। অতি শীঘ্রই আপনাকে ডাক্তার দেখানো প্রয়োজন। তুই যদি এভাবে ভাই ভাই ডাকতে থাকিস তাহলে আমি নিশ্চিত পাগল হয়ে যাব। দয়া করে ভাই বলাটা বন্ধ কর। হাত জোর করছি আমি তোর কাছে। হঠাৎই খিলখিলিয়ে হেসে উঠল রিদিতা। ওর হাসি দেখে মনে হচ্ছে কেউ অনেক ফানি কিছু একটা বলছে ওর সামনে। প্রজ্জ্বল হাসির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। বিরক্ত হলো না সে, বরং সেই হাস্যোজ্জ্বল মুখে তাকিয়ে স্মিত হাসল। এই হাসিতেই তো হাজারো বার খুন হয়েছে সে। এভাবে হাসিস না তো, নইলে আরেকবার কামড় দিব। প্রজ্জ্বলের এমন বেহায়াপনা কথায় তৎক্ষণাৎ হাসি থামিয়ে দিল রিদিতা। আজ সকাল থেকেই প্রচন্ড রকমের রোদ উঠেছে। ঝলসে দিচ্ছে ধরণী। বাহিরে দুদণ্ড দাঁড়ানোর জো নেই। এখন সকাল 10টা। এই অসহ্য রকম রোদের ছাদে দাঁড়িয়ে আছে নিপা। পরনে ভারী শাড়ির সাথে হালকা সাজ। মিনিট কয়েকের ব্যবধানে ফর্সা মুখটা টকটকে লাল হয়ে আছে। অতিরিক্ত কান্নার ফলে নাকি রোদের কারণে বোঝা যাচ্ছে না ঠিকভাবে। নিপাদি, তুমি এই কড়া রোদের মধ্যে দাঁড়িয়ে এখানে কি করছো বলো তো? ফুবি তোমাকে নিচে ডাকছে। একটু পরেই তোমাকে দেখতে লোক চলে আসবে। চলো চলো, নিচে চলো। ছাদের দরজায় দাঁড়িয়ে জোরে জোরে কথাগুলো বলল রিদিতা। কয়েকটা দিন কেটে গেছে এর মধ্যে। রিদিতার ক্ষতটাও ভালো হয়ে গেছে। আজ নিপাকে দেখতে আসবে পাত্রপক্ষ। ছেলে ভালো চাকরি করে, দেখতে সুদর্শন, পরিবার ভালো, তাই বাসার কেউ আর দ্বিমত পোষণ করেনি। পছন্দ হলে আজকেই বিয়েটা হয়ে যেতে পারে। নিপাকে আসতে না দেখে রিদিতা ভুরু কুঁচকে তাকালো। কি হলো আবার নিপার? রোদ থেকে একটু বাঁচতে কপালে ডান হাত ভাঁজ করে নিপার কাছে গিয়ে দাঁড়ালো রিদিতা। নিপার হাত ঝাঁকিয়ে বলল, এই দি, এত রোদের মধ্যে? থেমে গেল রিদিতা। কড়া রোদে চোখে কিছু দেখা দায়ী হলেও নিপার লাল চোখ স্পষ্ট দেখতে পেল সে। ভয়ার্থ কণ্ঠে বলল, এই দি, কি হয়েছে তোমার? চোখ মুখের এমন দশা কেন? কাঁদছো কেন তুমি? দি, কি হয়েছে বলো? কেউ কিছু বলেছে? নিপাকে চুপ থাকতে দেখে ওকে টেনে ছাদের দরজা থেকে কয়েকটা সিঁড়ি নিচে নেমে দাঁড়ালো রিদিতা। নিপার মুখে তাকিয়ে আটকে উঠল। সম্পূর্ণ মুখ অসম্ভব রকমের লাল হয়ে আছে। কাজল লেপটে গিয়ে যা তা অবস্থা। কাঁপা কাঁপা কণ্ঠে বলল রিদিতা, দি বলো না কি হয়েছে? এভাবে কাঁদছো কেন? কি হয়েছে রে? তোরা কি করছিস এখানে? মা নিচে ডাকছে তোদের। ছাদের দরজায় প্রজ্জ্বলকে দাঁড়িয়ে থাকতে দেখে নিপা রিদিতা দুজনেই ভয় পেয়ে গেল। নিপা তড়িঘড়ি হাতের পিঠে চোখের পানি মুছে স্থিরভাবে দাঁড়িয়ে রইল। ততক্ষণে প্রজ্জ্বল দেখে নিয়েছে নিপার অবস্থা। রিদিতা কিছু বলতে নেওয়ার আগে প্রজ্জ্বল আবারও বলল, কি হয়েছে রে রিদিতা?
কোনো সমস্যা? না মানে কি মানে করছিস? কি হয়েছে রে নিপা, তুই বল, কি সমস্যা তোর? চোখ মুখের এমন হাল বানিয়ে বসে আছিস কেন? একটু পর তোর হবু বর আসছে, একেবারে বিয়ে করে নিয়ে যাবে। আজকেই তোকে বিদায় করব। এতক্ষণের চেপে রাখা কষ্টটা হঠাৎই গভীর রূপ নিল। প্রজ্জ্বলের কথা শুনে কেঁদে দিল নিপা। আহরাজি করে বলতে লাগলো, ভাই, আমিও বিয়ে করতে পারবো না। কেন পারবি না? সমস্যা কোথায়? ছেলে ভালো, দেখতে সুদর্শন, সমস্যা কি তোর? নিপার ব্যাপারটা কিছুই আজ করতে পেরেও না জানার ভান করল প্রজ্জ্বল, কারণ ও নিপার মুখেই সব শুনতে চাচ্ছে। প্রজ্জ্বলের ধারণা সঠিক করতেই নিপা বলে উঠল, আমি একজনকে ভালোবাসি ভাই, খুব ভালোবাসি। তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করা সম্ভব না আমার পক্ষে। আগে বললেই হতো। মা সকাল থেকে এত রান্নাবান্না করতো না, এত আয়োজন করতো না বাবা। সব কিছু যখন আয়োজন হয়েছে, তখন বিয়েটা তো তোকে করতেই হবে। স্তব্ধ হলো নিপা। ও ভেবেছিল প্রজ্জ্বলকে সাহায্য করবে, অথচ উল্টে সে ভড়কে দিচ্ছে। প্রজ্জ্বল ভাই, নিপাপু কষ্ট পাচ্ছে আর আপনি হারছেন। আমার যদি হঠাৎ এমন বিয়ে হয়ে যায়, তখন কি আপনি কষ্ট পেতেন না? প্রজ্জ্বলের দিকে তীক্ষ্ণ চাহনিতে তাকিয়ে কথাটা বলল রিদিতা। ঠাটিয়ে চল লাগাবো বেয়াদব মেয়ে, ভুলভাল কথা বলবি না একদম। তুই আমার বউ, কিভাবে অন্য ছেলের কথা মুখে আনিস? আমি তো শুধু উদাহরণ। রাখ তোর ফালতু কথা, আর একদিন তোর এমন ফাউল কথা শুনি, তারপর বুঝবি। হাতে ওড়না পিছিয়ে মুখ বাঁকিয়ে অন্যদিকে তাকালো রিদিতা। সে তো ভুল কিছু বলেনি। নিপা শোন, পাত্রপক্ষের সামনে বসলে বিয়ে হয়ে যায় না, বুঝলি? তোর ইচ্ছের বিরুদ্ধে কেউ তোকে ধরে বেঁধে বিয়ে দিবে না। তুই নিচে যা, বাকিটা আমি দেখে নিব। নিশ্চিন্ত থাক তুই। এই রিদি, ওর সাজগোজ সব ঘেটে গেছে, ঠিকঠাক করে নিয়ে আয়, নয়তো পাত্রপক্ষ দেখে জ্ঞান হারাবে। কথাগুলো বলেই সিঁড়ি দিয়ে হুইসেলিং করতে করতে নিচে নেমে গেল প্রজ্জ্বল। নিপা একটু হাসল, কিছুটা হলেও স্বস্তি পেয়েছে সে। প্রজ্জ্বল যখন বলেছে, তখন কিছু একটা ব্যবস্থা করবেই সে। পাত্রপক্ষের সামনের সিঙ্গেল সোফায় বসে আছে নিপা। ওর পিছনে হাসি হাসি মুখে দাঁড়িয়ে আছে রিদিতা। ছেলের বাড়ি থেকে ছেলের মা বাবা বোন এসেছে। ছেলের ছবির থেকেও বাস্তবে বেশি সুদর্শন, নাম জয়। নিপা বরাবর সামনে বসেছে সে, আর চোখে বারবার নিপাকে দেখে যাচ্ছে। একটু পর ছেলে তার বাবার কাছে ফিসফিসিয়ে কিছু একটা বলল। ছেলের বাবা নড়ে চড়ে বসে নিপার বাবা আতিক সাহেবের উদ্দেশ্যে বললেন, দেখুন আতিক সাহেব, আপনারা কিছু না মনে করলে আমাদের কিছু আবদার ছিল, আপনি কিন্তু না করতে পারবেন না। আতিক সাহেবের একদিকে প্রজ্জ্বল বসেছে, অন্যদিকে প্রজ্জ্বলের মা সুফিয়া। আতিক সাহেব ওদের দুজনের দিকে এক পলক তাকিয়ে জয়ের বাবাকে কথাটা বলতে সম্মতি দিলেন। জি বলুন, কি আবদার? চেষ্টা করব আপনার আবদার পূরণ করার। আসলে আপনার ছোট মেয়েকে আমাদের বেশ পছন্দ হয়েছে, বিশেষ করে আমার ছেলের। আপনারা কিছু মনে না করলে আপনার ছোট মেয়েকে আমরা ঘরের বউ করতে চাই। চমকে উঠলেন আতিক সাহেব, সাথে বাসার সকলে। ছোট মেয়ে বলতেই সন্দিহান কণ্ঠে আতিক সাহেব বললেন, আমার ছোট মেয়ে বলতে? আমার তো এই একমাত্র মেয়ে। ওই যে পেছনে যে দাঁড়িয়ে আছে সে। হাতের ইশারায় জয়ের বাবা রিদিতাকে দেখিয়ে দিলেন। সাথে সাথে সবার দৃষ্টি আটকালো রিদিতার উপর। রিদিতা শুকনো ঢোক গিলল, চোখ বড় বড় করে তাকালো প্রজ্জ্বলের দিকে। রাগে ক্ষিপ্ত প্রায় প্রজ্জ্বলের চোখ লাল হয়ে গেছে এর মধ্যে। হাতের মুঠো শক্ত করে উঠে দাঁড়ানোর আগেই প্রজ্জ্বলের হাত চেপে আটকে দিলেন আতিক সাহেব। ছেলেকে এবার কিভাবে সামলাবেন তাই নিয়ে ওনার মাথা খারাপ হয়ে যাচ্ছে। এই বুঝি ঝড় উঠল বলে। জয়ের বাবার কথা শুনে আতকে উঠলেন আতিক সাহেব। এই বুঝি ছেলে কোনো অঘটন ঘটিয়ে ফেলবে। এই লোক একের পর এক যে উক্তি দিচ্ছে, তাতে করে তার প্রজ্জ্বলকে সামলাতে পারবেন না তিনি। আতিক সাহেব প্রজ্জ্বলের হাত চেপে ধরা অবস্থায় ওর দিকে একবার দৃষ্টি রাখলেন। ছেলের রণমূর্তি চোখে পড়তেই তিনি ভয়ার্থ দৃষ্টিতে তাকালেন জয়ের দিকে। প্রজ্জ্বলের চোখের চাহনিতে তীব্র ক্ষিপ্ততা, যে কোনো সময় মেরে বসতে পারে। যত তাড়াতাড়ি সম্ভব ব্যাপারটাকে সামলে নিতে হবে। তাই আতিক সাহেব জয়ের বাবার উদ্দেশ্যে বললেন,
দেখুন, এটা সম্ভব নয়। আপনারা আসতে পারেন। জয়ের বাবা চিন্তিত ভঙ্গিতে বললেন। কেন সম্ভব নয় আতিক সাহেব? আতিক সাহেব এবার পড়লেন বেশ বিপদে। ব্যাপারটাকে সহজভাবে সামলে নিতে চাচ্ছিলেন উনি, অথচ এই লোক কথা বাড়িয়েই চলেছে। এইভাবে উদ্ভট কথাবার্তা চলতে থাকলে তার রাগান্বিত ছেলেকে আর আটকাতে পারবেন না তিনি। এসব ভেবে আরো একবার প্রজ্জ্বলের উপর দৃষ্টি ফেললেন তিনি। প্রজ্জ্বলের স্থির দৃষ্টি জয়ের উপর। অতিরিক্ত রাগে জোরে জোরে নিঃশ্বাস ফেলছে সে। ফর্সা মুখটা টকটকে লাল হয়ে উঠেছে, একেবারে জ্বলন্ত আগুনের লাভা, যে কোনো সময় যে কাউকে ভস্ম করে দিতে সক্ষম। আতিক সাহেব প্রজ্জ্বলের এমন অবস্থা দেখে ওর হাতটা আরো শক্ত করে চেপে ধরলেন। গম্ভীর কণ্ঠে বললেন, যাকে আপনি বৌমা করতে চাচ্ছেন সে বিবাহিত। চমকে উঠলেন জয়ের বাবা। বিবাহিত মানে? এইটুকু মেয়ের বিয়ে হয়ে গেছে? বড় মেয়ের আগে ছোট মেয়ের বিয়ে দিয়ে দিয়েছেন, নাকি মেয়েকে দিবেন না জন্য বাহানা তৈরি করেছেন আতিক সাহেব? আতিক সাহেব এবার নিজেও বেশ রেগে গেলেন। এত প্রশ্ন কেন করছেন লোকটা? সোজা কথাকে বেশি করে পেঁচাচ্ছেন এই লোক। তিনি থমথমে গলায় বললেন, প্রথমত আপনি জেনে রাখুন, সে আমার ছেলের বউ, সেই সূত্রে মেয়েও বটে। আপনাকে কোনো বাহানা দেওয়ার প্রয়োজন আমার নেই। তো আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেলে আসতে পারেন আপনারা। কথাগুলো বলে প্রজ্জ্বলের হাত ছেড়ে দিলেন আতিক সাহেব। এবার কিছু বললে তিনি কিছু করতে পারবেন না। প্রজ্জ্বল সামলে নিক বাকিটা, তা হবার হবে। কিন্তু প্রজ্জ্বল নড়ল না, ওভাবেই বসে থাকলো। কারণ প্রজ্জ্বলের বাবার যথাযথ উত্তর ওর পছন্দ হয়েছে। বাঁকা হেসে সোফার দুদিকে হাত ছড়িয়ে আরাম করে বসল সে। তারপর স্বাভাবিক কণ্ঠে বলল, বাবা আপনাদের কি বললো কানে যায়নি? আসতে পারেন আপনারা। আর হ্যাঁ, অন্য কোথাও বউ খুঁজতে গিয়ে তার পরিবার সম্পর্কে ভালোভাবে জেনে নেবেন। আর হেইউ, তুমি দৃষ্টি সংযত রেখো, নয়তো এর পরের বার অন্য কোথাও উত্তম মধ্যম খেতে পারো। প্রজ্জ্বল যে শান্ত কথায় বেশ শক্ত অপমান করলো তা বুঝতে বাকি নেই জয়ের। সে তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে বলল, বাবা চলে এসো, এর শেষ দিকে ছাড়বো আমি। জয় আর জয়ের ফ্যামিলি চলে গেছেন ইতিমধ্যেই। ড্রয়িং রুমে নিরাপত্তা চলছে এখন। এতক্ষণ যাকে নিয়ে এত কাহিনী, সেই রিদিতা চুপটি করে দাঁড়িয়ে আছে নিপার পিছনে, দৃষ্টিতে কৌতূহল। ওর এমন ভাবসাব যেন কিছুই হয়নি। উফ, এতক্ষণে আপদ বিদায় হলো। আর একটু হলেই কি যে বিপদ হয়ে যেত সুফিয়া। তোমার ছেলের ওপর বিশ্বাস থাকলেও তার রাগের ওপর বিন্দুমাত্র বিশ্বাস নেই আমার। ওকে কেন দৌড় দিচ্ছ? এমন কথাবার্তায় রেগে যাওয়াটা স্বাভাবিক। সুফিয়া আনাম স্বামীর কথায় প্রতিবাদ জানালেন। ওনার কাছে ছেলের রেগে যাওয়াটা স্বাভাবিক। আচ্ছা বাবা, তোমার সামনে যদি তোমার বউকে কেউ কেউ বিয়ে করে নিয়ে যেতে চায়, তোমার কি রিয়াকশন হবে? প্রজ্জ্বলের এমন অদ্ভুত যুক্তি দেখে শুকনো গলায় বিষম উঠে গেল আতিক সাহেবের। সুফিয়া তো চোখ বড় বড় করে তাকিয়ে আছেন। ছেলে তার এমন উদাহরণ দেবে কোসমিন কালেও তেনারা কল্পনা করেননি। ছেলের কথা দিন দিন লাগাম ছাড়া হয়ে যাচ্ছে, তা বুঝতে অসুবিধে হচ্ছে না। শেষ পর্যন্ত কিনা নিজের মাকে দিয়ে উদাহরণ। প্রজ্জ্বলের এমন কথা শুনে হঠাৎই চুপটি করে থাকা রিদিতা হেসে উঠল। হাসতে হাসতে সে সামনে এসে সোফায় বসে পড়ল। সবার স্থির দৃষ্টি এখন রিদিতার উপর, অথচ রিদিতার হাসি থামার নাম নেই। সে অকপটে না দেখে পেট চেপে ধরে হেসেই যাচ্ছে, তার হাসি থামার যেন নাম নেই। প্রজ্জ্বল রেগে গেল আকস্মিক, হালকা উঁচু স্বরে বলল, রিদি, ওই রিদি। তৎক্ষণাৎ হাসি থেমে গেল রিদিতার। ভরকানো দৃষ্টিতে তাকালো প্রজ্জ্বলের দিকে। প্রজ্জ্বলের চোখে মুখে রাগ স্পষ্ট। থতমত খেল রিদিতা। সোফা থেকে পা নামিয়ে ঠিকঠাক হয়ে বসলো। কাচুমাচু করে এদিক ওদিক তাকাতে লাগলো। সুফিয়া আনাম ছেলের কাঁধে চাপড় মেরে বললেন, মেয়েটাকে অযথা ধমকাধমকি দিচ্ছিস কেন? তোর কথাবার্তায় দিন দিন যে বেচুট হয়ে যাচ্ছে সেদিকে খেয়াল রেখেছিস? শেষে কিনা আমাকে দিয়ে উদাহরণ দিলি। আর খবরদার, আমার ভাস থেকে ভরকাবি না।
হৃদিতা ফুপুর কথায় হাসতে গিয়েও পারল না। নিচু চোখে প্রজ্জ্বলকে দেখে থেমে গেল। প্রজ্জ্বলের চোখের চাহনিতে স্পষ্ট করে বলছে, তোকে তো পরে দেখে নিব রিদি। শুকনো ঢোক গিলল হৃদিতা, হাত কচলিয়ে অন্যদিকে তাকালো। প্রজ্জ্বল, তুই শেষে কিনা তোর মায়ের উদাহরণ দিলি। এই বয়সে তোর মাকে কে পছন্দ করবে বলতো? আতিক সাহেব সুফিয়া আনামকে কথাগুলো ব্যঙ্গ করে বলে হেসে উঠলেন। তার হাসি দেখে বাকি সবাই হেসে উঠল, শুধু সুফিয়া হাসলেন না। তিনি কটমট চোখে তাকিয়ে থাকলেন আতিক সাহেবের দিকে। থেমে গেল আতিক সাহেবের হাসি। তিনি যে ভুল জায়গায় ঢিল ছুঁড়েছেন তা এখন বোধগম্য হচ্ছে। নড়ে চড়ে বসলেন তিনি। পরিবেশ স্বাভাবিক করতে প্রজ্জ্বলের উদ্দেশ্যে বললেন, এবার কিন্তু তোর মামুর সাথে কথা বলে নেওয়া জরুরি। আবার অন্য কেউ হৃদিতাকে বউ করে নিয়ে যাওয়ার প্রস্তাব আনার আগে তোর মামাকে সব জানিয়ে ওকে আমাদের ঘরের বউ করে আনবো। আতিক সাহেবের কথা শুনে হঠাৎই লজ্জা পেল হৃদিতা। চোখ নামিয়ে হাতের মুঠোয় ধরে রাখা ওড়নাটা পেঁচাতে লাগলো। তবে প্রজ্জ্বল স্বাভাবিক। সে একবার হৃদিতার দিকে তাকিয়ে তার বাবার উদ্দেশ্যে বলল, বাবা, আমি কিছু কথা বলতে চাই, খুব দরকারি। আতিক সাহেব একটু চমকালেন। ভ্রু কুঞ্চিত করে প্রজ্জ্বলকে বললেন, এই মুহূর্তে তোর আর হৃদিতার কথা ছাড়া আর কি গুরুত্বপূর্ণ কথা থাকতে পারে? আছে বাবা, অনেক গুরুত্বপূর্ণ কথা আছে। প্রজ্জ্বল কাট কাট গলায় উত্তর দিল। প্রজ্জ্বলের কথায় নিপা আড়ামোড়া ভেঙে উঠে দাঁড়ালো। পা বাড়িয়ে ঘরে যেতে নিতেই প্রজ্জ্বল আটকে দিয়ে বলল, তুই কোথায় যাচ্ছিস? এখানে চুপ করে বসে থাক। নিপা বসল না, তবে প্রজ্জ্বলের কথা শুনে দাঁড়িয়ে থাকলো ঘরে না গিয়ে। সোফিয়া বললেন, কি হয়েছে রে প্রজ্জ্বল? নিপাকে আটকালি কেন? ওকে নিয়ে তো গুরুত্বপূর্ণ কথা, ও না থাকলে হয়? সোফিয়া বললেন, অত ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সরাসরি বল, কি বলবি? নিপা একটা ছেলেকে ভালোবাসে বাবা, নাম রাতুল। সে আমাদের ভার্সিটির সিনিয়র ছিল, পড়াশোনা শেষ করে এখন ভালো জব করছে। আমি রাতুল ভাইয়াকে ভালোভাবে চিনি, অনেক ভদ্র একটা ছেলে। নিপাকে ভালো রাখবে, আমার যতটুকু বলার বলেছি, বাকিটা তোমার ইচ্ছার উপর নির্ভর করছে। হালকা থমকালেন আতিক সাহেব। মেয়ে তার এত বড় কথা লুকিয়েছে এইটা বুঝতে অসুবিধে হচ্ছে তার। তবে তিনি দ্বিমত পোষণ করলেন না। গম্ভীর কণ্ঠে বললেন, আমার মেয়ের সিদ্ধান্ত আমার কাছে সব থেকে আগে। তবে ছেলের ব্যাপারে আমিও জানতে চাই। তার পরিবারকে নিয়ে কয়েকদিনের ভেতর আসতে বলো, আমি কথা বলতে চাই তাদের সাথে। কথাগুলো বলে ঘরে চলে গেলেন আতিক সাহেব। মেয়ের এত বড় লুকিয়ে রাখা কথায় তিনি একটু অভিমান করেছেন। সোফিয়া আনাম বললেন, আগে বললি না কেন নিপা? তাহলে পাত্রপক্ষের এত কাহিনী দেখতে হতো না। অযথা আমার ঘরের বউকে নিয়ে টানাটানি হলো। তুই রাজি না হলে তোকে কি আমরা জোর করতাম ওদের সামনে বসতে? নিপা অনুতপ্ত চোখে মায়ের দিকে তাকালো, তারপর বলল, মা, আমি ভয় পেয়ে গিয়েছিলাম যদি বাবা আমার কথায় কষ্ট পেত। আচ্ছা বাদ দে, যা হবার হয়েছে। চল তো আমার সাথে, তোর দিদুনির কিছু গয়না রাখা আছে তোর জন্য, দেখবি চল। সোফিয়া আনাম নিপাকে কথাগুলো বলে ঘরে চলে গেলেন। নিপা প্রজ্জ্বলের দিকে তাকিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করলো। প্রজ্জ্বল মুচকি হেসে বোনকে আশ্বস্ত করলো, বাকি সব কিছু ঠিক হয়ে যাবে জলদি। নিপাও হালকা হেসে মায়ের পিছে হাঁটা দিল। ড্রয়িং রুমে এখন হৃদিতা আর প্রজ্জ্বল। হৃদিতা হা করে তখন থেকে প্রজ্জ্বলকে দেখে যাচ্ছে। কত সহজে ব্যাপারটাকে সামলে নিল প্রজ্জ্বল, সত্যি মুগ্ধকর। তখন হাসছিলেন কেন ম্যাডাম? হঠাৎ প্রজ্জ্বলের কণ্ঠ খুব কাছে থেকে শুনে চমকে উঠল হৃদিতা। নিজের উপর প্রজ্জ্বলকে ঝুঁকে থাকতে দেখে গুটিয়ে সোফার সাথে লেগে গেল ও। প্রজ্জ্বলকে দেখতে দেখতে কখন সে সামনে চলে এসেছে খেয়ালই নেই। খুব হাসি পাচ্ছিল না আমাকে পড়তে দেখে? হৃদিতা অসহায় চোখে তাকালো প্রজ্জ্বলের দিকে। প্রজ্জ্বল আবারও বলল, খুব মজা পাচ্ছিলি তাই না? খুব হাসি পাচ্ছিল আমার হৃদস্পন্দন থেমে যেতে দেখে? হৃদিতা ভয়ে ভয়ে বলল, আমি কি করলাম? তুই তো সব করিস, আমাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিস। তোর দিকে অন্য কেউ তাকালেই আমার হৃদস্পন্দন থেমে যায়।
কেন তাকাবে তোর দিকে? ইচ্ছে তো করছিল ওই ছেলের চোখ দুটো তুলে নিতে। রিদিতার ঘাড়ের দুদিকে হাত রেখে কাট কাট গলায় বলল প্রজ্জ্বল। ছেলের যে চোখের সমস্যা আপনি তো আগে বলেননি, টেরা ছেলেকে ধরে এনেছেন। রিদিতার কথা শুনে স্তব্ধ হলো প্রজ্জ্বল। অন্যদিকে মুখ ঘুরিয়ে হালকা হেসে ঘুরে আরো কিছুটা ঝুঁকে গেল রিদিতার উপর। রিদিতা আরো গুটিয়ে গেল, কাছুমাছু হয়ে বলল, আপনি দূরে সরুন তো। প্রজ্জ্বল তো ঘাড় তেরা, সে আরো কাছে চলে এলো। রিদিতার এবার শ্বাস নেওয়া দয় হয়ে দাঁড়িয়েছে। রিদিতাকে অন্য কেউ দেখলে যেমন প্রজ্জ্বলের হৃদস্পন্দন থেমে যায়, তেমন প্রজ্জ্বলের কাছে আসাতে রিদির হৃদস্পন্দন বেড়ে যায় কয়েক গুণ। আপনি একটু দূরে সরুন প্লিজ। না সরলে আমি কিন্তু মেরে দিব এবার। ওকে দে। আমি কিন্তু। প্রজ্জ্বল অধর ছুঁয়ে দিল রিদিতার কপালে। মাঝপথে আটকে গেল রিদিতার বাকি কথা। বিকেল গড়িয়েছে অনেকক্ষণ। রিদিতা দুপুরে খেয়ে ঘুম দিয়েছিল। একটু আগেই উঠল সে। বালিশের পাশ থেকে ফোনটা নিয়ে চোখের সামনে ধরতেই ভীষণ অভিমান হলো তার। প্রায় সপ্তাহ খানিক হয়েছে প্রজ্জ্বলের সাথে কোনো যোগাযোগ নেই, একটা বারের জন্য কথা হয়নি। সে ভীষণ রকমের ব্যস্ত নিপার বিয়ে নিয়ে। প্রজ্জ্বলের বাবা রাজি হয়ে গেছে নিপার সাথে রাতুলের বিয়েতে। রিদিতা গিয়েছিল প্রজ্জ্বলদের বাসায়, কিন্তু এই এক সপ্তাহে একটি বারের জন্য দেখা পাওয়া যায়নি তার। একটা বারের জন্য ফোন দেয়নি প্রজ্জ্বল। অনেকগুলো অভিমান নিয়ে রিদিতা ফ্রেশ হতে চলে গেল। সে ঠিক করে নিয়েছে প্রজ্জ্বলের সাথে সে আর কথা টথা বলবে না। একটু পর ফ্রেশ হয়ে এসে আবারও রিদিতা নিজের ফোনটা হাতে নিল। অবাধ্য মন তো অভিমান শুনতে নারাজ। ফোনের স্ক্রিনে প্রজ্জ্বলের লাস্ট এক সপ্তাহ আগের কল লিস্ট চোখে পড়তেই রেগে গেল রিদিতা। রাগের বসে ফোনটা ছুঁড়ে মারল বেডের উপর। ফোন বেচারার কি দোষ? সে কি প্রজ্জ্বলকে নিষেধাজ্ঞা দিয়েছে ফোন না দিতে? নিচ থেকে কয়েক গুচ্ছ কথার রেশ আসতেই থমকে দাঁড়ালো রিদিতা। নিচের থেকে কিছুটা উচ্চস্বরের কথাবার্তা স্পষ্ট ওর কানে আসছে। এই সময় আবার বাসায় কি হলো? রিদিতা ওড়নাটা মাথায় তুলে নিয়ে তড়িঘড়ি বেরিয়ে গেল ঘর থেকে। পরনে বাসায় পরা ঢিলে প্লাজো আর গেঞ্জি। ড্রয়িং রুমের কাছাকাছি এসেই থমকে দাঁড়ালো রিদিতা, কারণ ওর বাবার সামনের সোফায় জয় সহ জয়ের বাবা বসে আছেন। কিছু একটা নিয়ে জয়ের বাবা কথা বলছেন রিদিতার বাবা ওসমান সাহেবের সাথে। রিদিতা দুপা পিছিয়ে গেল। এই জয়ের বাচ্চা এখানে কি করছে? বাবার কাছে বিয়ের কথা বলতে আসেনি তো? এবার কি হবে? শেষ বিকেল এখনো ফুরোয়নি। ধরনীর আনাচে কানাচে লালচে রোদ্দুর কিরণ ছড়িয়েছে। শুভ্র আকাশ মেঘময়। কাশফুলের কোমল বরণের মেঘমালায় পাখির মতো ডানা মেলেছে সম্পূর্ণ আকাশে। উড়ে চলেছে নাম না জানা দিগন্তে। জানালার পর্দা হাতে মুঠোয় আঁকড়ে ধরে জানালা ঘেঁষে মেঘ ময়ূরের ছুটে চলা দেখছে রিদিতা। মনে মনে সে চিঠি লিখে উড়ন্ত মেঘ নীলিমাকে দিয়ে দিয়েছে। প্রাপক প্রজ্জ্বল। রিদিতাকে রেডি হতে বলেছে ওর বাবা। সেজে গুজে বসতে হবে জয়ের সামনে। রিদিতা মন থেকে শক্ত হলেও প্রজ্জ্বলের সামনে তুলো। কিছুতেই সে সাহস করে প্রজ্জ্বলকে ফোন করতে পারেনি, বলতে পারেনি জয়ের এই বাড়িতে আসার ব্যাপারটা। প্রজ্জ্বল জানতে পারলে নিশ্চিত কোনো কাহিনী হয়ে যাবে। এসে যদি কোনো ঝামেলা বাঁধিয়ে বসে তখন? রিদিতা কিছুতেই চাচ্ছে না ওর বাবাকে বাহিরের লোকের সামনে ছোট করতে, আর না পারছে সেজে গুজে জয়ের সামনে বসতে। এই রিদিতা, তুই এখন আর তৈরি হইসনি? তোর বাবা তাড়া লাগিয়েছে সেই কখন। কটাক্ষ কণ্ঠে কথাগুলো বলে দ্রুত পায়ে রিদিতার ঘরে ঢুকলেন রিদিতার মা সেফা। বেডের উপর ইস্ত্রি করা শাড়ির ভাঁজ অনড় অবস্থায় দেখে মুহূর্তেই মন মেজাজ বিষিয়ে উঠল তার। কাট কাট গলায় বললেন, নিচে পাত্রপক্ষ বসে আছে, কিসের কাহিনী শুরু করেছিস? তোর বাবা এমন তারা শুরু করছে, পারলে আমাকেই সাজিয়ে গুছিয়ে ওদের সামনে বসিয়ে দেয়। চটপট রেডি হয়ে নে। তোর বাবার আর কান ঝালাপালা করা কথা সহ্য হচ্ছে না আমার। আম্মু। মেয়ের অর্থভাঙা কণ্ঠের আওয়াজ শুনে সেদিকে তাকালেন সেফা। হাতের উপর মেলে ধরা শাড়িটা বেডের উপর রেখে দিলেন। রিদিতার ফোলা ফোলা অশ্রুসিক্ত চোখ জোড়া দৃষ্টি এড়াবে না যে কারো। রিদিতার এমন বিধ্বস্ত অবস্থা দেখে শেফা থমকে গেলেন। মেয়ে তো তার এত সহজে ভেঙে পড়ার মতো নয়।
আস্তে ধীরে পা ফেলে রিদিতার কাছে গিয়ে দাঁড়ালেন শেফা। স্নেহ মিশ্রিত হাতের স্পর্শে রিদিতার দু কাঁধে হাত রেখে সামনে ঘুরিয়ে নিতেই ফুপিয়ে উঠল সে। মায়ের মমতাময়ী চাহনিতে কান্নার বাঁধ ভেঙে গেল তার। আম্মু, আমি যাব না নিচে, কিছুতেই নিচে যাব না। তুমি আব্বুকে বুঝিয়ে বলো না একটু, আমি নিচে যাব না। মেয়ের আবেগ ঘন কথায় মুচকি হাসলেন শেফা। দু হাতের তালুতে মেয়ের চোখের পানিটুকু মুছে দিয়ে বললেন, আমি প্রজ্জ্বলকে ফোন করে দিয়েছি, ও আসছে, সামনে নেবে সবকিছু। তুই চিন্তা করিস না, তোকে যেতে হবে না নিচে, ভাগলি একটা। মায়ের ভরসাপূর্ণ কথায় আশ্বস্ত হওয়ার বদলে ভোরকে পেয়ে গেল রিদিতা। ভয় মিশ্রিত কণ্ঠে বলল, আম্মু, তুমি কেন জানিয়েছো প্রচল ভাইয়াকে? এখন কি হবে? ভাইয়া এসে যদি কোনো অঘটন ঘটিয়ে ফেলে, বাবার সামনে জয়কে মেরে বসে, তখন তো বাবা সব জেনে যাবে। আম্মু, কেন বলছো তুমি? এক হাত কোমরে রেখে অন্য হাতের দুই আঙ্গুল কপালে চেপে চিন্তিত রিদিতা ঘরের দিকে থেকে ওদিকে পায়চারি করতে লাগলো। এবার কি হবে তাই নিয়ে সন্দিহান সে। টেনশনে মাথা ফেটে যাচ্ছে ওর। একই ঘটনার পুনরাবৃত্তি হতে চলেছে আবারও। মেয়ের অস্থিরতা দেখে শেফা বললেন, এত চিন্তা করতে হবে না তোকে, চুপ করে ঘরে বসে থাক। প্রজ্জ্বলকে না জানালেই ওই ছেলের সামনে তোকে বসতে হতো, তখন কি খুব ভালো হতো? যেতি তুই ওই ছেলের সামনে। কিন্তু কোনো কিন্তু নয়, কিচ্ছু হবে না, চিন্তা করিস না একদম। মেয়ের গালে হাত রেখে মেয়েকে আশ্বস্ত করে ঘর থেকে বেরিয়ে গেলেন শেফা। কিন্তু রিদিতার টেনশন বিন্দু মাত্র কমল না। মাথা চেপে ধরে বসে পড়ল বেডে। আগের বারের ঘটনা যদি এবারেও হয় তাহলে? এবার কি করবেন প্রজ্জ্বল ভাই? ভাইয়া, এটা কিন্তু তুই ঠিক করিসনি। প্রজ্জ্বল বিকেলে এবারই না আসলে তো কিছুই জানতাম না। আপা দেখ, আমি নিপার ব্যাপারটা জানতাম। নিপাকে দেখতে আসা ছেলেই যে জয় তা কিন্তু আমি জানতাম না। পরে অবশ্য ওরাই বলেছে সবটা। তাই বলে তুই রাজি হয়ে যাবি রিদিদের সাথে জয়ের বিয়েতে? ওরা প্রস্তাব আনলো আর তুই রাজি হয়ে গেলি? আমাদের জানানোর প্রয়োজন মনে করলি না? আমি তো রাজি হইনি আপা, শুধু বলেছে সিদ্ধান্ত পরে জানাবো। তোমাদের মতামতের গুরুত্ব আছে আমার কাছে। তাহলে না করে দে এই বিয়েতে। সুফিয়ার কথা শুনে ভুরু কুঁচকে এলো ওসমান সাহেবের। তিনি দ্বিমত পোষণ করে বললেন, ছেলে খারাপ কিসে আপা? ভালো জব করে, ফ্যামিলি ভালো, ছেলে দেখতে মাশাআল্লাহ। নিপার বিয়েটা যখন ওখানে হয়নি, আর তাছাড়া প্রথম থেকেই যখন রিদিতাকেই ওদের পছন্দ, তখন বিয়েটা দেওয়া যেতেই পারে। সুফিয়া আনাম রেগে গেলেন। কাট কাট গলায় একমাত্র ছোট ভাইকে উদ্দেশ্য করে বললেন, দেখ ভাইয়া, তুই যখন আমাদের মতামতের এতটা গুরুত্ব দিস, তাহলে জয়ের সাথে বিয়ের আমরা সম্মত নই। কিন্তু কেন? আর জয়ের বাবা বললেন তোমরা নাকি রিদিতাকে নিজের বাড়ির বৌমা বলে পরিচয় দিয়েছো। এসব কি আপা? সুফিয়া আনাম এবার একটু নড়ে চড়ে বসলেন। ভাইকে কি এবার সত্যিটা বলে দেওয়া উচিত? মামু, রিদিতা আর আমার বিয়েটা হয়ে গেছে। ড্রয়িং রুমে ঢুকে সোফায় মায়ের পাশে বসতে বসতে কথাটা বলল প্রজ্জ্বল। সুফিয়া আনাম ছেলেকে দেখে একটু হাসলেন। ভরসাও পেলেন বেশ খানিকটা। এখন শুধু তার ছোট ভাইয়ের রিয়াকশন দেখা বাকি। ওসমান সাহেব চমকে গেলেন প্রজ্জ্বলের কথা শুনে। সন্দিহান কণ্ঠে প্রশ্ন করলেন, মানে কি আপা? কি বলতে চাইছে প্রজ্জ্বল? মানের কিছু নেই, আইনিভাবে রিদিতা আমার বউ। 1 বছর আগেই আমাদের বিয়েটা হয়ে গেছে। সহ্যের সীমা অতিক্রম হয়ে গেল ওসমান সাহেবের। মুহূর্তেই অপ্রতিরোধ্য রাগ জেঁকে ধরলেন তাকে। বসা থেকে উঠে দাঁড়িয়ে বললেন, ফাজলামের একটা লিমিট আছে প্রজ্জ্বল। কি যাতা বলছো? মাথা ঠিক আছে তোমার? কিসের বিয়ে? কবে হলো? 1 বছর আগে প্রজ্জ্বলের জন্মদিনে রিদিতার সাথে বিয়ে হয়েছে ওর। সোজা সাপটাভাবে উত্তর দিলেন সুফিয়া। সাংঘাতিক রেগে গেলেন ওসমান সাহেব। শক্ত কণ্ঠে বললেন, যে বিয়ে সম্পর্কে আমি অবগত নই সে বিয়ে আমি মানি না। কবে, কিভাবে, কোথায় প্রজ্জ্বল
রিদিতার বিয়ে হয়েছে সেটা জানতে চাই না আমি। জয়ের সাথে বিয়েটা হচ্ছে এটাই ফাইনাল। বিতর্কে যেতে চাচ্ছি না আপা। মামু, তুমি কি প্রমাণ চাচ্ছ নাকি আইনি ব্যবস্থা? রেগে গেলেন হৃদিতার বাবা। প্রজ্জ্বল, সোফিয়া আনাম আর ওসমান সাহেবের তর্কাতর্কি একসময় কঠিন রূপ নিল। দরজার বাহিরে দাঁড়িয়ে হৃদিতা এতক্ষণ সব কিছু দেখছিল, সব কথা শুনেছে সে। জয়ের সাথে বিয়ে দেওয়ায় কথাটা শুনে ছলছল করে উঠল তার চোখ জোড়া। ততক্ষণে আর এক দফা গোলযোগ সৃষ্টি হয়েছে ড্রয়িং রুমে। এইবার কি হৃদিতা আলাদা হয়ে যাবে প্রজ্জ্বলের থেকে? কালো মেঘের দল নেই বিস্তর আকাশে, শুধু শুভ্র মেঘের আধিপত্য। সেই সকাল থেকে বড় একটা গোলাকৃতির চাঁদ উঠেছে শুভ্র নীলিমার মধ্যেখানে। সোনালী বর্ণের আলো ছড়িয়েছে ধরণীতে। নিজের ঘরের মেঝের ঠিক মাঝখান বরাবর হাত পা ছড়িয়ে শুয়ে আছে হৃদিতা। ঘরের ড্রিম লাইটে টিমটিমে আলো ছাপিয়ে বারান্দার দরজা দিয়ে চাঁদের এক ফালি কিরণ পড়েছে হৃদিতার মুখের উপর। ওর দৃষ্টি ঘুরপাক খাচ্ছে বারান্দায় লাগানো ছোট্ট গোলাপ গাছগুলোর উপর। প্রজ্জ্বল কিনে দিয়েছিল গাছগুলো 2 মাসখানেক আগে, নিজের হাতে হৃদিতার বারান্দায় লাগিয়ে দিয়েছে অবধি। গাছ লাগানোর সময় হৃদিতাকে বলেছিল, হৃদরানী যখন আমাকে খুব মিস করবে অথবা মন খারাপ থাকবে, তখন গোলাপ গাছগুলোকে সব শেয়ার করে দিও, দেখবে মন খারাপ ভালো হয়ে যাবে। তখন হৃদিতা হেসে বলেছিল, আপনি তো সবসময় আমার আশেপাশেই থাকেন প্রজ্জ্বল ভাই, মিস করার সুযোগ কই? প্রজ্জ্বল সেদিন আর কিছু না বলে হেসেছিল শুধু। আজ আমার প্রচণ্ড মন খারাপ প্রজ্জ্বল ভাই, আপনাকে অনেক মিস করছি। গোলাপ চারাগুলোকে বলছিলাম তখন, এই তোরা শোন, আমার আজ মন খারাপ, মিস করছি তাকে। কিন্তু মন ভালো হয়ে যায়নি আমার, এখনও অনেক মন খারাপ করছে। আপনি কি তাহলে মিথ্যে বলেছিলেন প্রজ্জ্বল ভাই? আপনি তো মিথ্যে বলেন না, তাহলে কেন মন ভালো হচ্ছে না? চারাগুলোর আজ খেয়াল করিনি বলে তারা কি অভিমান করেছে? সেই কারণে আমার মন খারাপ বুঝতে পারছে না? নিজে নিজে মিনিট খানেক বকবক করলো হৃদিতা। এখনো ওভাবেই হাত পা ছড়িয়ে শুয়ে আছে সে। বেডে গা এলিয়ে দিতে বিরক্ত লাগছে। সন্ধ্যায় বড় ফুপু আর প্রজ্জ্বলের সাথে ওর বাবার এক প্রকার রেশারেশিতে রাগ করে বাড়ি চলে গেছেন সুফিয়া। প্রজ্জ্বল আরও কিছুক্ষণ নিজের মামাকে বোঝানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছে। তিনি কিছুতেই হৃদিতার বিয়ে প্রজ্জ্বলের সাথে দেবেন না। প্রজ্জ্বল বা কতক্ষণ আর এভাবে নিজের বিয়ে নিয়ে এত চোরাচুরি করত? সেও একসময় দীর্ঘশ্বাস ফেলে বেরিয়ে গেছে। তবে যাওয়ার সময় কাট কাট গলায় বলে গেছে সে, স্বেচ্ছায় না হলে তুলে নিয়ে যাবে হৃদিতাকে। এত কিছু স্বচক্ষে দেখার পর হৃদিতা সেই যে দরজা বন্ধ করছে আর খোলেনি। হৃদিতার বাবাও অভিমান করে মেয়েকে আর ডাকেনি। শেফা একটু আগে দরজার বাহির থেকে অনেক ডাকাডাকি করে গেছে খাওয়ার জন্য, কিন্তু একঘেয়ে হৃদিতা দরজা খোলেনি। রাগান্বিত গলায় সে বলে দিয়েছে সে খাবে না, খিদে নেই। শেফা মেয়ের জেদের কাছে জিম্মি হয়ে আর ডাকতে আসেননি। হৃদিতা বারান্দার দরজা থেকে চোখ সরিয়ে নিল। মেঝেতে পড়ে থাকা ভাঙা ফোনটার দিকে তাকিয়ে তপ্ত নিঃশ্বাস ফেলল। প্রজ্জ্বল ফোন ধরছিল না বলে রাগের বশে আছাড় মেরেছে মেঝেতে। ফোনের ভাঙা অংশগুলো ঘরময় ছড়িয়ে ছিটিয়ে আছে। মেঝে থেকে চোখ সরিয়ে নিল তৎক্ষণাৎ। তারপর ঘরে চালানো বৈদ্যুতিক হলুদ রঙের ড্রিম লাইটের দিকে তাকিয়ে থাকলো এক ধ্যানে। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর চোখ জোড়া ঘোলা হয়ে আসতে শুরু করলো। তবুও তার চোখ সরানোর নাম নেই। খুব বিরক্ত লাগছে এখন হৃদির। সবকিছু ভেঙে ফেলতে ইচ্ছে করছে এই মুহূর্তে। হৃদিতা নিজের বিরক্তির বশে হঠাৎই হাত পা মেঝেতে দাপাতে লাগলো। তারপরেই অবু হয়ে শুয়ে চোখের জমানো পানি বিসর্জন দিতে লাগলো। চকলেট চাই তোর? হঠাৎই বহু প্রতীক্ষিত কণ্ঠস্বর কর্ণকুহরে প্রবেশ করতেই চমকে উঠল হৃদিতা। উঠে বসল না, শুধু পাশ ফিরে তাকিয়ে থাকলো চীনা অবয়বটার দিকে। প্রজ্জ্বল এসেছে, সত্যিই প্রজ্জ্বল এসেছে। সে বারান্দার উঁচু রেলিংয়ে ঠেস দিয়ে বুকে হাতে গুছিয়ে দাঁড়িয়ে আছে।
পরনে জিন্স আর ধবধবে সাদা শার্ট, ফর্সা মুখের কপালে হালকা কোঁকড়ানো চুলগুলো এলোমেলো হয়ে আছে। ড্রিম লাইটের আবছায়া আলোয় এতটুকু বুঝতে পারল হৃদিতা। ঝাপসানো আঁখি পল্লবে আর কিছু স্পষ্ট বোঝা যাচ্ছে না এখন। হৃদিতা অসহায় দৃষ্টিতে পলক না ফেলে তাকিয়ে আছে প্রজ্জ্বলের দিকে। এখনো সে বিশ্বাস করে উঠতে পারছে না সত্যি প্রজ্জ্বল এসেছে। বারান্দায় দাঁড়ানো ঝাপসানো অবয়ব পরিচিত হলেও মস্তিষ্ক এখনো মেনে নিতে পারছে না প্রজ্জ্বল এসেছে। হৃদিতা পাশ ফিরে মেঝেতে হাত ছড়িয়ে ওভাবেই তাকিয়ে থাকলো প্রজ্জ্বলের দিকে। প্রজ্জ্বল হালকা হাসলো, বুকে জড়ানো হাতগুলো প্যান্টে কুঁজে সোজা হয়ে দাঁড়ালো। মৃদু পায়ে ঘরে ঢুকে হৃদিতাকে ডিঙিয়ে ঘরের লাইট জ্বালিয়ে দিল। এতক্ষণের অন্ধকার আচ্ছন্ন ঘরে আলো ফুটতেই চোখ বন্ধ করে নিল হৃদিতা। তীক্ষ্ণ আলো চোখ ঝলসে দিচ্ছে একেবারে। হৃদির খিচে নেওয়া কম্পনরত চোখের পাপড়ি কিছু সময় দেখে বেডের উপর পা ঝুলিয়ে বসল প্রজ্জ্বল। আলোর তীব্র রেস দৃষ্টিতে সহ্যনীয় হতেই চোখ মেলল হৃদিতা। এবার একটু ঘুরে সামনে তাকালো, আবারও স্থির দৃষ্টি রাখলো প্রজ্জ্বলের উপর। কত বছর যেন প্রজ্জ্বলকে দেখে না সে, তবুও সে উঠে দাঁড়াচ্ছে না হৃদি। বলতে গেলে ওঠার শক্তি পাচ্ছে না, ঝিমিয়ে পড়ছে শরীর। প্রজ্জ্বল দুহাতে শার্টের হাতা গোটাতে গোটাতে পড়ল। অন্যদিন হলে তো চেঁচিয়ে চেঁচিয়ে পুরো বাড়ি তোর বাপসহ জানিয়ে দিতি ভয়। আর চমকে গেলি না যে? ভয় পাসনি? হৃদিতা কোনো কথা বলল না, চুপ করে পলক না ফেলে তাকিয়ে থাকলো প্রজ্জ্বলের দিকে। কি রে, তোর কি সাউন্ড সিস্টেম বাটন কাজ করা বন্ধ করে দিয়েছে? কথা কানে যায় না? এবার হৃদির বিশ্বাস হয়েছে প্রজ্জ্বল এসেছে, কিন্তু অভিমানে কথা বলছে না সে। প্রজ্জ্বল আবারও বলল, এভাবে মেঝেতে হাত পা ছোড়াছুড়ি শুরু করেছিলি কেন বলতো? চকলেট চাই নাকি নিপার বিয়ে উপলক্ষে শপিং? ভুরু কুঞ্চিত করলো হৃদিতা। এই মুহূর্তে প্রজ্জ্বল মজা করছে ওর সাথে। এত কিছু ঘটে যাওয়ার পর এত স্বস্তির হয়ে কিভাবে বসে আছে সে? গত বছর ঠিক একই কাহিনী ঘটেছিল। প্রজ্জ্বল আকার ইঙ্গিতে হৃদিতাকে পছন্দ করে প্রকাশ করলেও কখনো ভালোবাসে বলেনি তখনও অবধি। হৃদিতার কিশোরী মনও প্রজ্জ্বলকে পছন্দ করে ফেলেছিল, কিন্তু ভয় কখনো বলে উঠতে পারেনি সেও। হৃদিতা সবে তখন 18-তে পা দিয়েছে। বাড়িতে মেয়ে থাকলে বিয়ের প্রস্তাব আসা স্বাভাবিক। হৃদিতারও এসেছিল। পাত্রপক্ষ সোজা চলে এসেছিল বাসায়। পরবর্তীতে সেই ছেলেকে প্রজ্জ্বল এমন পিটিয়েছিল যে হসপিটালে থাকতে হয়েছে মাস 2 সেই ছেলেকে কে মেরেছে এটা কেউ জানতে না পারলেও প্রজ্জ্বলের বাসার লোক জেনে গিয়েছিল সবটা। হৃদিতাকে যেদিন দেখতে এসেছিল সেদিন প্রজ্জ্বলের 24তম জন্মদিন ছিল। ঘরে দরজা আটকে সে জেদ করে বসেছিল হৃদিতাকে আজকেই বিয়ে করবে সে। ছেলের অতিরিক্ত পাগলামিতে রাজি হয়ে গিয়েছিলেন সুফিয়া আর আতিক সাহেব। ভাইকে না জানিয়ে শুধু হৃদিতার মাকে জানিয়ে কোনো রকম রেজিস্টার হয়েছে ওদের, যাকে বলে শুধু আইনিভাবে বিয়ে। নিজেকে হঠাৎ শূন্যে ভাসতে দেখে ভাবনা থেকে বেরিয়ে এলো হৃদিতা। চোখের সামনে প্রজ্জ্বলের মুখটা দেখে ঘাবড়ে গেল ও। প্রজ্জ্বলকে কোলে তুলে নিয়ে দরজা খুলে কখন বাহিরে এসেছে বুঝতেই পারেনি সে। কোথায় যাচ্ছেন? নামিয়ে দিন প্লিজ, আব্বু দেখে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে। প্লিজ নামিয়ে দিন, আব্বু আপনাকে এ বাড়িতে দেখলে আবার অপমান করবে। প্রজ্জ্বল রেগে গেল, শক্ত কণ্ঠে ফিসফিসিয়ে বলল, তুই এইভাবে চিল্লাচিল্লি করলে মামু এমনি বুঝতে পেরে যাবে কত রাত হয়েছে। সে খেয়াল আছে তোর? মটকা মেরে মেঝেতে পড়েছিলি, টাইমটা দেখিসনি? ফোনটা তো ভেঙে ফেলছিস তাই তো? প্রজ্জ্বলের গলা আঁকড়ে মাথা নিচু করলো হৃদি। আস্তে করে বলল, কয়টা বাজে? প্রায় 1টা। কি? হুশ, সাউন্ড করবি না একদম। ততক্ষণে মেইন দরজা খুলে বেরিয়ে এসেছে প্রজ্জ্বল। বাহিরে এসে হৃদিতাকে নামিয়ে দিল নিজের বাইকের পাশে। শান্ত মতো বলল, উঠে বস চটপট।
রিদিতা দ্বিমত করল না, বাধ্য মেয়ের মতো উঠে বসলো বাইকে। রিদিতা উঠে বসতেই ঝড়ের বেগে গাড়ি স্টার্ট করে বেরিয়ে গেল প্রজ্জ্বল। একদম রিদিতার বাড়ির ত্রিসীমানা ছাড়িয়ে। নির্লিপ্ত নীলিমায় বড় থালার মতো চাঁদটা এখন মাঝ বরাবর, সুপ্ত কিরণ এখনো ছড়িয়ে দিচ্ছে সে। হাওয়ার বেগে ফাঁকা রাস্তার গাড়ি ছোটাচ্ছে প্রজ্জ্বল। রিদিতা এক হাতে প্রজ্জ্বলের কোমর আঁকড়ে ধরে বসে আছে। বাড়ি থেকে বেরিয়ে আসার পর এতক্ষণ কেউ কারোর সাথে কথা বলেনি। রাতের পরিবেশে মুগ্ধ রিদিতার হঠাৎই কিছু মনে পড়তেই সে বলল, আচ্ছা, এত রাতে বাসার মেইন দরজা খোলা ছিল কেন? প্রজ্জ্বল সামনে তাকিয়ে বাঁকা হাসল রিদিতার দৃষ্টি এড়িয়ে, তারপর বলল, যে বাড়িতে আমার মামির মতো শাশুড়ি আছে সে বাড়ির জামাইয়ের মাঝরাতে প্রেম করতে কোনো বেগ পেতে হয় না। আম্মু। মামুনি দরজা খুলে দিয়েছে। তাহলে আপনি বারান্দা দিয়ে এলেন কেন? মামুনি বলল তুই দরজা খুলছিস না, তাই বারান্দা দিয়ে আসতে হয়েছে। রীতির কপাল কুঁচকে এলো। নিজের মা মাঝরাতে জামাইয়ের সাথে মেয়েকে ঘুরতে পাঠিয়ে দিচ্ছে। বাহ বাহ। রিদিতা বলল, কিন্তু আমরা যাচ্ছি কোথায়? জানি না। মানে খুব সিম্পল, আমরা পালিয়ে যাচ্ছি। আটকে উঠল রিদিতা, চোখের মনে কোটর থেকে বেরিয়ে আসার জোগাড়। কি বলছে কি প্রজ্জ্বল? আপনার মাথা ঠিক আছে? কি সব বলছেন? মাথা ঠিক না থাকার কি হলো? পালিয়ে যাচ্ছি বছর দুয়েকের জন্য, একেবারে বাচ্চা কাচ্চা নিয়ে ঘরে ফিরবো। দেখি তোর বাপ মেনে না নিয়ে যায় কোথায়। আমি কিন্তু ঝাঁপিয়ে পড়ব। বাইক থামান তাড়াতাড়ি। না থামালে? আমি কিন্তু এবার চিৎকার করব প্রজ্জ্বল ভাই। এই শুনশান নীরব রাস্তায় কে শুনবে তোর চিৎকার? তাছাড়া আমি কি পরপুরুষ নাকি? নিজের বরের উপর কিসের দোষ চাপাতে চাচ্ছিস? ছি ছি। প্রজ্জ্বল ভাই, গাড়ি থামান। আমি কোথাও যাব না। আব্বুকে কষ্ট দিতে পারবো না আমি। নামিয়ে দিন আমায়। দরকার হলে আপনি একা পালিয়ে যান, তারপর বাচ্চা পয়দা করে তাদের সমেত ফিরবেন। প্রজ্জ্বলের পেটে শক্ত করে চিমটি কেটে কথাগুলো বলল রিদিতা। হঠাৎই পেটে খামচি পড়াতে গাড়ির টাল হারিয়ে ফেলল প্রজ্জ্বল। বেগ হারিয়ে কিছুটা রাস্তা এলোমেলোভাবে এগিয়ে গেল গাড়িটা। ইট পাথরে তৈরি শক্ত রোটির উপর গাড়িটা পড়তে গিয়েও পড়ল না শেষ অবধি। শেষ মুহূর্তে এসে দক্ষ ড্রাইভারের মতো কোনো রকম বাইকটাকে কন্ট্রোলে আনলো প্রজ্জ্বল। কাট কাট গলায় বলল, মেরে ফেলবি নাকি? তোর মরার শখ থাকলে ঝাঁপিয়ে পড় যা। আমাকে চিমটি কাটছিস কেন? তাছাড়া বাচ্চা আমি একা কিভাবে পয়দা করব শুনি? অন্য সময় হলে হয়তো লজ্জা পেত রিদিতা, কিন্তু হঠাৎ গাড়ি তুলতে থাকায় সেও কিছুটা ভয় পেয়ে গেল। অন্ধকারে সত্যিই এমন করা উচিত হয়নি, কিন্তু প্রজ্জ্বল যা করেছে তা কি ঠিক? শেষ কিনা পালিয়ে যাচ্ছে তারা। এই মুহূর্তে প্রজ্জ্বলকে রাগিয়ে দিলে চলবে না, ঠান্ডা মাথায় বোঝাতে হবে। শুকনো একটা ঢোক গিলে নিজের ভয়কে সংবরণ করল রিদিতা। পরপরই বলল, প্রজ্জ্বল ভাই, বাড়ি ফিরে চলুন। এটা ঠিক হচ্ছে না কিন্তু প্রজ্জ্বল ভাই। তুই এমন এক নিঃশ্বাসে ভাই ভাই ডাকতে থাকলে সত্যি আমি নিজে তোকে বাইক থেকে ধাক্কা দিয়ে ফেলে দিব। ফাজিল মেয়ে, নিজের বরকে ভাই ভাই করতে থাকিস, একটু লজ্জা লাগে না? একটু না? বিয়ের বছরখানিক পেরিয়ে গেল, অথচ তোর ভাই ডাকা বন্ধ হলো না। ভাই ডেকে ডেকে শহীদ হওয়ার ইচ্ছে নাকি তোর? আহা কি দুঃখ! এই জীবন আমি আর রাখবো না এই জীবন। প্রজ্জ্বলের সিরিয়াস কথার মধ্যে ন্যাকামির ধাঁচ দেখে স্তব্ধ হলো রিদিতা। একটা ছেলে কি করে এত ঢং করতে পারে? রিদি তো মেয়ে হয়েও এতটা ঢং করে না যতটা এই ছেলে করছে। রিদিতা কিছু বলার আগে প্রজ্জ্বল আবারও বলল, আমি যখন ঠিক করেছি তখন পালিয়ে তো যাবই। আচ্ছা বলতো, কয়টা বাচ্চা চাই তোর? ডজন খানেক নাকি তার থেকেও বেশি? কিন্তু 2 বছরে কি কয়েক ডজন বাচ্চা আমদানি করা সম্ভব? কি করা যায় বলতো? তোর বাবাকে নাতি নাতনির সুগঠিত সম্মেলনে ডুবিয়ে রাখবো আমি। বল রিদিরানি, কি করা যায় এর জন্য? উপায় কি? রেগে গেল রিদিতা। প্রজ্জ্বলের মতো চাক্ষুষ একটা ছেলে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেটা ভাবতেই পারছে না সে। হ্যাঁ, রিদি মানছে
প্রজ্জ্বল একটু রকচটা, তাই বলে এমন সিদ্ধান্ত? রিদিতা তীক্ষ্ণ কণ্ঠে বলল। আপনি কি করে এমন একটা সিদ্ধান্ত নিলেন? আমার উপর বিশ্বাস নেই? প্রজ্জ্বলের এমন শান্ত কণ্ঠের প্রেক্ষিতে কিছুক্ষণ চুপ থাকলো রিদিতা। সে তো বিশ্বাস করে, নিজের থেকেও বেশি বিশ্বাস করে, কিন্তু পালিয়ে যাওয়ার মতো এমন একটা মান সম্মান হারানো কাজ সে কিছুতেই করবে না, অন্তত বাবার সম্মানের জন্য। প্রজ্জ্বলের কোমরে আঁকড়ে ধরা হাতটা গুটিয়ে নিল রিদিতা, গম্ভীর কণ্ঠে বলল। আমাকে নামিয়ে দিন প্রজ্জ্বল ভাই, আমি কোথাও যাচ্ছি না। রীতির কথা শেষ হতে না হতেই সাথে সাথেই থেমে গেল বাইক। প্রজ্জ্বল স্বাভাবিক গলায় বলল। নেমে পড়। থমকে গেল রিদিতা। গটিয়ে নেওয়া হাতটা আবারও প্রজ্জ্বলের কোমরে গোজে আটো সাটো হয়ে বসলো সে। সত্যি সত্যি প্রজ্জ্বল নামিয়ে দিচ্ছে নাকি? রীতি তো ভেবেছিল প্রজ্জ্বল এমন কথা শুনলে ওকে বাড়িতে রেখে আসবে, কিন্তু না, সে তো মাঝরাতে সত্যিই রিদিকে রাস্তায় নামিয়ে দিতে চাইছে। এত রাতে কোথায় যাবে রিদি? অন্ধকার রাস্তায় ভূতটুত চলে আসে যদি, তখন কি হবে? এসব উদ্ভট কথা ভেবে পাগল পাগল লাগছে রিদির। হাতের বাঁধন আরো শক্ত করলো, দুটো হাতেই এবার প্রজ্জ্বলের কোমর শক্ত করে জড়িয়ে ধরে গুটিয়ে বসলো সে। দম বন্ধ করে মেরে ফেলবি নাকি? কাছে গেলেই তো তোর ছটফটানি শুরু হয়ে যায়, অথচ আজ দু হাতে চেপে ধরে বসে আছিস। লাগছে আমার, তাড়াতাড়ি নেমে পড়। রিদিতা আরো শক্ত করে জড়িয়ে ধরল। কিছুতেই সে বাইক থেকে নামবে না, কিছুতেই না। প্রজ্জ্বল বলল। উল্টো দিক হয়ে আছি, তাই তোকে চটটাও বসাতে পারছি না। তুই নামবি নাকি বাইক থেকে ফেলে দিব তোকে? প্রজ্জ্বলের কথার প্রেক্ষিতে রিদিতা কাঁপা কাঁপা গলায় বলল। আমি নামবো না। শেষবারের মতো বলছি, নেমে পড় রিদি। কথাটা বেশ জোরেই বলল প্রজ্জ্বল। কেঁপে উঠল রিদিতা। আড়ষ্ট হাত জোড়ার বাঁধন আলগা করে নেমে পড়ল সে। গাড়ি থেকে নেমে দুপা পিছিয়ে হাতের মুঠোয় ওড়নার এক প্রান্ত পেঁচাতে লাগলো। এই মুহূর্তে ভীষণ কান্না পাচ্ছে তার। কেটে কেটে ভাসিয়ে ফেলতে ইচ্ছে করছে, কিন্তু কান্নাগুলো দলা পাকিয়ে আছে গলায়, কিছুতেই আসছে না। সত্যি কি প্রজ্জ্বল এবার চলে যাবে ওকে রেখে? গাড়িটা সাইড করে রেখে রিদিতার সামনে দাঁড়িয়ে দুহাত প্যান্টের পকেটে গুছল প্রজ্জ্বল। চাঁদের সূক্ষ্ম আলোয় নিচের প্রেয়সীকে দেখতে লাগলো সে। মিষ্টি রঙের মায়াবিনী রিদিকে চাঁদের আলোয় মোহনীয় লাগছে। আড়ষ্ট ভঙ্গিতে রিদি তখনও মাথা নিচু করে কান্না আটকাতে ব্যস্ত। প্রজ্জ্বল হাসল, দু কদম উল্টো দিকে পিছিয়ে বলল। এত বোকা কেন তুই? সাথে সাথেই মাথা তুলে তাকালো রিদিতা। প্রজ্জ্বলের পেঁচানো কথার মানে বুঝতে না পেরে ফ্যাল করে তাকিয়ে থাকলো সে। রীতির এমন বোকা বোকা চাহনি দেখে এক দফা হেসে প্রজ্জ্বল বলল। তবে তোকে নিয়ে অনেক গর্ব হচ্ছে। আমি যা ভেবেছিলাম তুই তার থেকে অনেক বেশি ম্যাচিওর। কোনো সিদ্ধান্ত ভেবে চিন্তেই নিস। বিশ্বাস ভালো, অতিরিক্ত বিশ্বাস নয়। তুই যে মামুর সম্মানের কথা ভেবে আমার হাত ছাড়তে রাজি হয়েছিস, এটাই আমার কাছে অনেক। আমাদের এমন কোনো পরিস্থিতিতে পড়তে হয়নি যে আমাদের পালিয়ে যেতে হবে। বিয়ে যখন হয়েছে তখন একটা না একটা সময় ঠিক মেনে নেবে মামু। ওনার জায়গায় থাকলে আজকের ঘটনাটা খুব স্বাভাবিক। নিজের একমাত্র মেয়ের বিয়ে হয়ে গেছে, তার অগোচরে এটা যে কেউ হঠাৎ মেনে নিতে পারবে না। মামুর ক্ষেত্রেও তাই হয়েছে। রাগ পড়ে গেলে সব ঠিক হয়ে যাবে। আমি অমতে নয়, মামুর সম্মতি নিয়েই তোকে নিয়ে পালিয়ে যাব, বুঝলি? মধুচন্দ্রিমায় যাব। এতক্ষণ হাঁ করে প্রজ্জ্বলের কথা শুনছিল রিদিতা। প্রজ্জ্বলের কিছু কথা এক নিমেষে সব রাগ অভিমানগুলো ভাসিয়ে দিল যেন। গলায় আটকে রাখা কান্নাগুলো গাল পেয়ে গড়িয়ে অধর ছুঁয়ে দিল। রীতির এবার সত্যিই গর্ব হচ্ছে প্রজ্জ্বলকে নিয়ে। এমন একটা মানুষ ওর লাইফে আছে ভাবতেই অবাক লাগছে। এত বিচক্ষণভাবে কতজন ভাবে। মুহূর্তের জন্য প্রজ্জ্বলকে ভুল বোঝার জন্য খারাপ লাগতে শুরু করলো রীতির। গাল গড়িয়ে পড়া জলের পরিমাণ বাড়তে লাগলো। রিদিতার কান্না দেখে চমকে গেল প্রজ্জ্বল। তড়িঘড়ি সামনে এগিয়ে রিদিতার মাথা চেপে ধরল শক্তপোক্ত বুকের সাথে। শান্ত কণ্ঠে বলল, আমি তো মজা করছিলাম এতক্ষণ হৃদরানী। পালিয়ে যাওয়ার মতো কাজ আমি করব এটা ভাবলি কি করে? আচ্ছা বাবা, সরি, কান্না করিস না প্লিজ।
প্রজ্জ্বলের কথার মাঝে পাশের রাস্তা দিয়ে ওদের ছাড়িয়ে একটা ট্রেন ছুটে গেল তীক্ষ্ণ বেগে, রাতের অন্ধকার ছাপিয়ে তার নির্দিষ্ট গন্তব্যে। ট্রেনটা চলে যেতেই প্রজ্জ্বল খেয়াল করলো হৃদিতা এখনো কাঁদছে। হৃদির মাথায় হাত বুলিয়ে এক পলক নীলিমা আকাশের চাঁদটাকে তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করে নিল সে। তীব্র গতিতে ট্রেনটা ছুটে গেল। দেখেছিস হৃদরানী, দেখেছিস তো? এখন দেখ, তার থেকেও তীব্র গতিতে ছুটছে আমার হৃদস্পন্দন। শুনতে পাচ্ছিস হৃদ? এক হাতে হৃদিতার কোমর আর অন্য হাতে হৃদিতার মাথা বুকে চেপে ধরে কথাটা বলল প্রজ্জ্বল। তোকে কবে কখন ভালোবেসে ফেলেছি জানি না। ছোটবেলা থেকেই তোর শান্ত স্বভাব আমাকে কাছে টানত। বয়সের সাথে সাথে একসময় বুঝতে পারলাম তোর থেকে দূরে থাকা সম্ভব হচ্ছে না আমার। কেউ তোর দিকে একটাবার তাকালে হৃদস্পন্দন বেড়ে যেত আমার, চোখ তুলে ফেলতে ইচ্ছে করতো। তোর থেকে দূরে থাকতে হবে ভেবে ভার্সিটির ক্লাসে তেমন অ্যাটেন্ড করতে পারি না আমি। সব সময় তোকে সামনে বসিয়ে রাখতে ইচ্ছে করে। অস্বাভাবিক হৃদস্পন্দন তাকে শান্ত করতে ইচ্ছে করে। একটা সময় বুঝে গেলাম তোকে আমার চাই। হ্যাঁ, শুধু তোকেই চাই। আমার হৃদস্পন্দন বেড়ে যাওয়ার কারণ যেমন তুই, আমাকে শান্ত রাখার উপায়ও তুই। ভালোবাসি, একটু বেশি ভালোবাসি। আমাকে ছেড়ে যাওয়ার চিন্তাভাবনা করবি না একদম। আমার হৃদস্পন্দন যতক্ষণ আছে ততক্ষণ না হয় আমার কাছেই থাকিস। আমি প্রজ্জ্বলের বাকি কথা শেষ করতে দিল না হৃদিতা। আলগা করা দুহাতে জড়িয়ে নিল প্রজ্জ্বলকে, কান্না সিক্ত কণ্ঠে বলল, খবরদার এমন কথা বলবেন না। মুচকি হাসল প্রজ্জ্বল। শক্ত বাহু ডোরে হৃদিকে আবদ্ধ করে অধর ছুঁয়ে দিল মাথায়। শুভ্র মেঘোদয়ের মলিন হাওয়াতে অন্ধকার আচ্ছন্ন বিস্তর আকাশ। সকালের রৌদ্রোজ্জ্বল আকাশ আজ ঘন কালো মেঘে ছেয়ে আছে। গাছের পাতায় ঢেউ খেলছে মৃদু বাতাস, সাথে তৈরি করছে রাস্তার বিষণ্ণ ধূলিকণার অস্থির কার্যক্রম। বারান্দায় দাঁড়িয়ে নির্জীব উদাসীন প্রকৃতির কর্মকাণ্ড নিখুঁতভাবে খেয়াল করছে হৃদিতা। ফ্যাকাশে রঙের আকাশটাকে হঠাৎ করেই কাছে ছাই রঙে রাঙানো শাড়ির অধলে কোনো এক রূপসী মনে হচ্ছে। হৃদির মন বেশ ফুরফুরে, তাই হয়তো উদাসীন প্রকৃতিকে ওর কাছে অন্য রূপ দিয়েছে। বারান্দার রেলিং ধরে মাথাটা সামনে এগিয়ে নিল হৃদিতা। খোলা চুলে মৃদু বাতাস খেলে যেতেই হেসে উঠল সে। মন ভালো করার গভীর প্রয়াসটা ঘটেছে আজ সকালে। ভোরের দিকে প্রজ্জ্বল বাসায় নামিয়ে দিয়ে যাওয়ার পর নামাজ শেষে একটু ঘুম দিয়েছিল হৃদিতা। হঠাৎ ড্রয়িং রুমের কিছু শোরগোল হৃদির ঘর অবধি পৌঁছে যেতে যেতেই ঘণ্টাখানিকের ঘুমটা ভেঙে গেল তার। গোলযোগে সৃষ্টির কারণ খুঁজতে ঘরের বাইরে আসতেই ড্রয়িং রুমের কথোপকথন শুনে আটকে গেল সে। জয়ের বাবা নিচে এসেছেন বিয়েতে নাকচ করতে। তার ছেলের নাকি অন্য জায়গায় মেয়ে পছন্দ হয়েছে। হৃদিতাকে সে কোনোভাবেই বিয়ে করতে পারবে না। প্রথমে ওসমান সাহেব অবাক হলেও পরবর্তীতে দুটো কটূক্তি শুনিয়েছেন জয়ের বাবাকে। জয়কে ক্যারেক্টারলেস উপাধি দিতেও পিছুপা হননি তিনি। তবে ভদ্রতার খাতিরে বেশি কথা বাড়াননি ওসমান সাহেব। ভদ্র কথায় বেরিয়ে যেতে বলেছেন জয়ের বাবাকে। জয়ের বাবাও মাথা নিচু করে চলে গেছেন। সেই তখন থেকেই সেই খুশি হৃদিতা। ঘুমো ঘুমো চোখে দেখা দিয়েছে উচ্ছলতা। নিদ্রাহীন আঁখি পল্লব খুশিতে মাতোয়ারা হয়ে আছে সেই সকাল থেকে এখনো পর্যন্ত। প্রকৃতির মায়ায় মুগ্ধতার ঘোর লাগা রেশ কাটল ফোনের তীক্ষ্ণ রিংটোনে। বিরক্ত হলো না হৃদি। শিথিল চাহনি ফেলে বারান্দায় ছোট্ট টেবিলে রাখা ফোনটার দিকে তাকালো। গুটি পায়ে এগিয়ে এসে ফোন হাতে তুলে নিল। ফোনের স্ক্রিনে তাকাতেই ফুরফুরে মনটা আরো ফুরফুরে হয়ে গেল তার। ফোনের স্ক্রিনে গোটা অক্ষরে ডেভিল নামটা দেখেই ঠোঁটের কোণে খেলে গেল এক তৃপ্ততার হাসি। সকালের ঘনঘাটা প্রজ্জ্বলকে জানানোর জন্য অস্থির হয়েছিল সে এতটা সময়। এতক্ষণ ফোন দেয়নি প্রজ্জ্বল ঘুমিয়েছিল বলে। কাল সারা রাত জেগে থাকার জন্য সকালের ঘুমটা নষ্ট করতে চায়নি হৃদি। এখন যখন প্রজ্জ্বল নিজে ফোন দিয়েছে তখন আর অপেক্ষা করলো না সে। ফোনের টোন বেশিক্ষণ বাজতে না দিয়ে তড়িঘড়ি রিসিভ করে নিল। হ্যালো। ফোনের ওদিক থেকে অস্থির কণ্ঠের কথা কানে লাগতেই ভুরু কুঁচকে ফেলল প্রজ্জ্বল। মৃদু হেসে ভনিতা করে বলল, বাপরে, এত খুশি কেন তুই? হৃদিতা মাথা নিচু করে মুচকি হাসল।
প্রজ্জ্বল ওর শুধু হ্যালো বলাতেই বুঝে ফেললো ও অনেক খুশি। অদ্ভুত তো, তাহলে কি প্রজ্জ্বল ব্যাপারটা জানে? এসব ভাবতে ভাবতে আনমনে রিদি বলে ফেলল। হুম। কি খুশি হওয়ার কারণটা আমাকেও বল, আমিও একটু খুশিতে তোর মতো লজ্জা পাই। মাথা নোয়ানো অবস্থায় দেয়ালে আঙ্গুলের সাহায্যে আঁকিবুকি করতে লাগলো রিদি। নিচু স্বরে বলল, সকালে। প্রজ্জ্বল মুচকি হেসে রিদির কথার মুখ ভেঙে দিল। ইস, এই ছোট কথাটা বলতে রিদি এত লজ্জা পাচ্ছে কেন বুঝতে পারছে না সে। নিজেকে অনেক কষ্টে সামলে মৃদুস্বরে বলল, জয়ের বাবা বাসায় এসেছিলেন। তারপর? জয় আর আমার বিয়েটা হবে না সেটা বলে গিয়েছেন। ও আচ্ছা, এই ব্যাপার। এই ব্যাপার কথাটা শুনে হঠাৎই রিদির মন খারাপ হয়ে গেল। দেয়ালে লজ্জায় আঁকিবুকি করা হাতটা থেমে গেল। প্রজ্জ্বল কি কথাটা শুনে খুশি হয়নি? ওর নিজের এতটা ভালো লাগছে, অথচ প্রজ্জ্বলের একটুও ভাবাবেগ নেই এই ব্যাপারে। এই অদ্ভুত চিন্তা ভাবনাগুলো মস্তিষ্কে আলোড়ন ফেলতেই নিভিয়ে গেল রিদিতা। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল বারান্দার এক কোণায়। কিরে, কথা বলছিস না কেন? ওদিক থেকে প্রজ্জ্বলের সদ্য ঘুম ভাঙা কণ্ঠের তীক্ষ্ণ রেশ কর্ণকুহরে পৌঁছলেও চুপ করে থাকলো রিদিতা। প্রজ্জ্বল হাসল। রিদির হঠাৎ চুপ করে যাওয়ার কারণ নিমেষেই ধরে ফেলল সে। ফোনটা এখান থেকে ওখানের পিঠে গুজে বলল, আমাকে তাহলে ধন্যবাদটা তাড়াতাড়ি দিয়েই ফেল। অবাক হলো রিদিতা। হঠাৎ ধন্যবাদ চাচ্ছে কেন প্রজ্জ্বল? অভিমানী চঞ্চল চাহনি স্থির করে কাটকাট গলায় প্রশ্ন করল, মানে হঠাৎ ধন্যবাদ কেন? বাহ বাহ, এত অকৃতজ্ঞ তুই দিদি, আগে জানতাম না তো। এত কষ্ট করে তোর বিয়েটা ভেঙে দিলাম, আর একটা ধন্যবাদ কি আমার প্রাপ্য নয়? তোর থেকে তো বড়সড় ট্রিট পাও না আমার। রিদি শুকনো গলায় বিষম খেল। চোখগুলো বড় বড় হয়ে গেল। হঠাৎই জয়ের মতো পাল্টে যাওয়ার পিছনে কারণটা এতক্ষণ কেন ভেবে দেখেনি সে? জয়ের সাথে বিয়ের কথা সামনে না এগোনোর কারণ যে প্রজ্জ্বল হতে পারে সেটা এতক্ষণ মাথাতেই আসেনি রিদির। এবার ভয় পেয়ে গেল সে। প্রজ্জ্বল আগের বারের মতো এবারও জয়ের সাথে কিছু করে বসেনি তো? তৎক্ষণাৎ আটকে উঠল সে, ভয়ার্থ কণ্ঠে বলল, আপনি জয়ের সাথে কিছু? ঠিক ধরেছিস। রিদির কথা শেষ করতে না দিয়ে সোজা সাপটা কথায় উত্তর দিল প্রজ্জ্বল। শুকনো ঢোক গিলল রিদিতা। বাবা যদি কোনোভাবে জানতে পারে প্রজ্জ্বল এসবের জন্য দায়ী, তাহলে যাচ্ছে তাই কাণ্ড হয়ে যাবে। প্রজ্জ্বল বুঝে ফেলল রিদি কি ভাবতে পারে, তাই স্বাভাবিক কণ্ঠে রিদিকে আশ্বস্ত করে বলল, মামু কিছু জানতে পারবে না, চিন্তা করিস না। জয়ের বাবা ছেলের ক্ষতি চাইবেন না, তাই তিনিও আগ বাড়িয়ে কিছু বলতে আসবেন না। কিন্তু? কোনো কিন্তু না, ও তোর দিকে নজর দিয়ে ভুল করেছে, শাস্তিটা ওর প্রাপ্য ছিল। আর বাদ দে তো, তোকে এসব নিয়ে ভাবতে হবে না। খুব শীঘ্রই তোকে আমার কাছে দিয়ে আসছি, সো বি রেডি হৃদরানী। হঠাৎই আতঙ্কিত চেহারা কেটে যায় রিদিতার। মুহূর্তের মধ্যে ভুলে গেল জয়ের কথা, ভুলে গেল জয় নামক ছেলেটির সাথে ঘটে যাওয়া বিস্তর কাহিনী। প্রজ্জ্বলের আশ্বস্ত ভঙ্গির কথা শিহরিত করেছে তার মনকে। লজ্জায় নুইয়ে পড়েছে মাথা। বারান্দা থেকে ছুটে ঘরে চলে এলো রিদিতা। উথাল পাথাল প্রকৃতি যে তার লজ্জা দেখে হিংসে করছে। বেডের উপর উবু হয়ে শুয়ে পড়ল সে। ওপাশ থেকে এক নাগারে কিছু লজ্জা রাগানো কথা বলে যাচ্ছে প্রজ্জ্বল, আর তারই প্রতিক্রিয়ার উবু হয়ে শুয়ে থাকা রিদিতার গালদয় লাল আভা ছড়াচ্ছে। ছেলেটা বড্ড ভালোবাসে ওকে, হারানোর ভয়ে উদ্ভট কাজ করে, পাগলামি করে। এই পাগলামিতেই হঠাৎই বাধা পড়ে গেছে রিদি। মাঝে মাঝে শান্ত মেয়েটারও এখন অদ্ভুত ইচ্ছে জাগে। প্রজ্জ্বলের মতো পাগলামি করে ওকেও বেঁধে রাখতে ইচ্ছে করে রিদির। কিশোরী মন শায়রি ফুটন্ত প্রেমের উত্থাল ঢেউয়ে হাবুডুবু খাওয়াতে ইচ্ছে করে। প্রজ্জ্বল নামটা যেমন প্রত্যেক মুহূর্তে মস্তিষ্কে বিশাল আস্তরণে ঢেকে রাখে, ঠিক সেভাবেই প্রজ্জ্বলের মস্তিষ্কে আলোড়ন সৃষ্টি করতে চায় রিদি। জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে চাই প্রেমময় প্রহরে।
এসব আনমনে ভাবতে ভাবতে আকস্মিক রাজ্যের ঘুম চলে এলো হৃদির চোখে। অবচেতন মন এখন স্বপ্নের দেশে প্রজ্জ্বলকে নিয়ে বিচরণ করছে। আহা, কি শান্তির ঘুম! তন্দ্রাচ্ছন্ন হৃদিতা কিছুক্ষণ প্রজ্জ্বলের কথার প্রেক্ষিতে হু হা করে তলিয়ে গেল ঘুমের দেশে। ফোনের ওপাশ থেকে কোনো কথা আসছে না দেখে বার কয়েক মৃদুস্বরে হৃদিকে ডাকতে লাগলো প্রজ্জ্বল। কোনো সারা শব্দ না আসায় একটু হাসল সে। মেয়েটা যখন তখন ঘুমিয়ে পড়ে আজকাল। তোকে আর 5 মিনিট সময় দিব, এর মধ্যে বেরিয়ে না আসলে সত্যি তুলে নিয়ে আসবো বলে দিলাম। সিজন 2, 3, 4 শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন।